সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি ডেটাস্কেপ রিসার্চ রাউন্ড আপ পাওয়ার্ড বাই মাহনেটে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তরু শাহরিয়ার স্বর্গ। দর্শক, আপনারা জানেন পাক্ষিক এই আয়োজনে আমরা একজন অতিথিকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাই, তার সাথে কথা হয় গবেষণামূলক নানান বিষয় নিয়ে। আজকেও কিন্তু আমরা তার ব্যতিক্রম নই। আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন অতিথিকে, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মাননীয় উপাচার্য। তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর AHM মোস্তাফিজুর রহমান। তো চলুন দর্শক, আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই আমাদের পডকাস্টে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ। আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার দিস ইভিনিং অ্যান্ড ইউ হ্যাভ মেড দিস ইভিনিং ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমরা আপনাকে পেয়ে ভীষণ আনন্দিত। আমরা আশা করছি যে আমাদের যে ডেটাস্কেপের যে রিসার্চ রাউন্ড আপের যে পডকাস্টটি হয়, সেখানে আমরা নতুন নতুন বিষয় নিয়ে নতুন নতুন ক্ষেত্র নিয়ে আসলে আমরা আলোচনা করি। তো আপনি সমাজবিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, একটা বর্ণাঢ্য ক্যারিয়ার। তো আমরা একটু শুরুর দিকে আপনার কাছে জানতে চাইব যে আপনার শিক্ষকতা শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে। তো আপনার গবেষণা কার্যক্রমটা কখন শুরু হয়েছিল? খুব চমৎকার ইস্যু আলোচনার জন্য আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। এবং এমন একটা বিষয় যে বিষয়ে আমি বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে একাধারে 10 বছর অনার্স থার্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়িয়েছি। আচ্ছা, এই জন্য আমি যখন টপিকটা আপনি আমাকে পাঠিয়েছিলেন, আমি সত্যি খুব খুশি হয়েছিলাম এবং আনন্দিত হয়েছিলাম যে আমি একটা চমৎকার টপিক, যেটা আমার খুব ভালো লাগার এবং যার ভেতরে আমি আসলে প্রবেশ করেছিলাম এবং প্রবেশ করে আছি সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে, এমন একটা বিষয় নিয়ে আলোচনা হবে। আমি যখন 1983 সালে 76 সালে ভর্তি হলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, এবং আপনারা জানেন অথবা না জেনে থাকলেও আপনার আজকে শুনবেন কি যে সমাজবিজ্ঞান, দিস ডিসিপ্লিন দ্যাট স্টাডিজ sociology alone, not any other subjects, not any other disciplines in the world, so far developed and introduced or flourished, other than sociology, that studies society exclusively and alone. অর্থাৎ সমাজবিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান যে একমাত্র এই সমাজবিজ্ঞানী সমাজকে এককভাবে স্টাডি করে, গবেষণা করে এবং সমাজের গতি প্রকৃতি সম্পর্কে বিশ্লেষণ করে, ভবিষ্যৎবাণী করে। এবং এখানেই প্রাসঙ্গিকভাবে আসে যে সমাজবিজ্ঞান কিচ্ছু করতে পারে না, সমাজবিজ্ঞান নতুন জ্ঞান সৃষ্টি করতে পারে না, সমাজবিজ্ঞান সমাজকে পরিপূর্ণভাবে এটা বিশ্লেষণ করতে পারে না উইদাউট রিসার্চ, গবেষণা ছাড়া। অর্থাৎ গবেষণা ছাড়া সমাজবিজ্ঞান খোঁড়া, লেইম। তো সমাজবিজ্ঞান আর গবেষণা হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত, একটা ছাড়া মানে ইনসেপারেবল। সো আমি যখন 1983 সালে এরকম আমার 76 সালে ছাত্র জীবন শুরু করলাম, আই ওয়াজ সো লাকি। আমার একজন টিচার, তখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমাকে ইনভাইট করলেন কি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য। কাজটা খুব বুঝতেই পারেন, সহকারী মানে তো সহকারী, কী করতে হবে? তথ্য সংগ্রহ করতে হবে। আর গবেষণা মানেই হচ্ছে কি, আজকে এই পরিণত বয়সে অনেক বই টই পড়ে আমার যেটা মনে হয়েছে ছোট্ট দুটো বিষয়, কি সেটা? ডিসকভারিং নিউ ফ্যাক্টস অ্যান্ড ভেরিফাইং দি ওল্ড ওয়ান্স। বাহ, খুবই চমৎকার। অন এনি ইস্যু, অন এনি সাবজেক্ট, যে কোনো বিষয়ে, যে কোনো ডিসিপ্লিনে, জ্ঞানের যে কোনো শাখায় নতুন তথ্য সংগ্রহ করা এবং পুরনো তথ্যগুলোকে যাচাই করা, দিস ইজ রিসার্চ। বাহ, তার মানে হ্যাঁ, এটা। আরেকটা হচ্ছে কি, রিসার্চ অফকোর্স ইজ ইনএভিটেবল টু ক্রিয়েট নলেজ, নিউ নলেজ। অর্থাৎ গবেষণা ছাড়া নতুন জ্ঞান কখনোই সৃষ্টি করা সম্ভব নয়। খুবই চমৎকার একটা ইন্ট্রোডাকশন আমরা শুনছিলাম। এবং আপনি যখন কথা বলেন সেটা যেন আমার কাছে মনে হয় যে কবিতা যেরকম করে মানুষ বলে সেরকম একটা, মানে আপনার না সত্যিকার অর্থেই স্যার আপনার বাগ্মিতার প্রশংসাটা আমি করতেই চাই। তা আমরা শুনছিলাম যে একেবারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন একেবারে মুক্তিযুদ্ধ উত্তর একটা সময়, 1976 সালের কথা বলছেন। সেই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি যুক্ত হলেন ছাত্র হিসেবে সমাজবিজ্ঞান
বিজ্ঞান বিভাগে, এবং দ্বিতীয় বর্ষে যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে গবেষণার কাজটা তথ্য সংগ্রাহক হিসেবে কাজ শুরু করলেন। এবং ফিল্ডটা খুব ইন্টারেস্টিং ছিল। সেই বিষয়টা আমরা একটু শুনতে চাই। খুব ইন্টারেস্টিং ফিল্ড, সেটা হচ্ছে রাজশাহী শহরে ট্রাফিক মোবিলিটি, আচ্ছা, এবং ট্রাফিকের সংখ্যা, ট্রাফিক জ্যাম ইত্যাকার বিষয়ে, হ্যাঁ, এবং কোন রোডে কোন রুটে কোন দিক থেকে বেশি ট্রাফিক যাওয়া আসা করে, এই বিষয়ে একটা গবেষণা। আচ্ছা, ঢাকার একটা কি গবেষণা সংস্থা ঠিক মনে নেই এই মুহূর্তে। আমাদের কি করতে হতো জানেন? আমরা ওই রিক্সা, 2-3টা রিক্সা, এভরি থার্ড অর ফোর্থ রিক্সা আমরা থামাতাম, প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করতাম আপনি কোত্থেকে আসছেন, কোথায় যাবেন। চমৎকার না? তো আমরা তো ইয়াং ম্যান, কখনো কখনো এরকম দুষ্টমি করতাম, সুন্দর সুন্দর মেয়ে কোনো রিক্সা নিয়ে আসছে, আমরা ওই রিক্সাটা থামিয়ে দিতাম। আচ্ছা, ওটা ওই 5 জনের মধ্যে, মানে 5th রিক্সা হোক বা না হোক, মানে জাস্ট একটা মানে ওই বয়সের একটা ব্যাপার। আমি ছাত্র সেকেন্ড ইয়ারে পড়ি, কখনো করতাম। কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আমরা এভরি থার্ড অর ফোর্থ রিক্সাকে থামিয়ে জিজ্ঞেস করতাম প্যাসেঞ্জারকে যে আপনি কোত্থেকে আসছেন, কোথায় যাচ্ছেন, একদম স্পেসিফিক ডেটা কালেকশন করার ক্ষেত্রে। এবং এটা অসাধারণ একটা চমৎকার যে গবেষণার বিষয় ছিল। লং লেটার আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তখন তো মাত্র আমরা তথ্য সংগ্রহ করতাম, এটাই আমরা নোট টুকতাম, কিন্তু এটার যে ফলাফলটা, এর যে ইম্প্যাক্ট, ওই রাজশাহী শহরের উপর ট্রাফিক প্রেশার, হ্যাঁ, এবং কোন রোডে কোন দিক থেকে খুব বেশি ফ্রিকুয়েন্টলি ট্রাফিক আনাগোনা করছে, কী ধরনের ট্রাফিক, এটা নিয়ে তো যিনি গবেষক ছিলেন তিনি অসাধারণ রিপোর্ট করেছিলেন। আচ্ছা, এটা তো স্যার আপনি বলছিলেন যে একদম ছাত্র অবস্থায় আপনার গবেষণার শুরুটা হয়েছিল, পরবর্তী সময় ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। তো পরবর্তী সময় আপনি শিক্ষক হিসেবে ওই বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন। তো যেটি জানতে চাই যে স্যার আপনি একটি চমৎকার বিষয়ে পিএইচডি করেছেন। আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক তাদেরকে গবেষণায় নিরন্তর থাকতে হয়। তো আপনার গবেষণার যে বিষয়টি ছিল পিএইচডি গবেষণা, সেখানকার একটু গল্প শুনবো। আপনি কোন টপিকে পিএইচডি করেছিলেন এবং সেই পিএইচডির প্রক্রিয়াটা কি ছিল? অনেক ধন্যবাদ, কিন্তু মাঝখানে কিছু কথা আমাকে বলতেই হবে। জি স্যার। সেটা হচ্ছে ওই পিএইচডি পর্যন্ত আসার মধ্যে আমি কমপক্ষে 10 থেকে 12টা গবেষণা করে ফেলেছি। বাহ, এটি ছাত্র অবস্থায়? ছাত্র এবং শিক্ষক। আচ্ছা, ছাত্র অবস্থায় আরও আমি কয়েকটা গবেষণায়, যেহেতু আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে ওই সময় ইট ওয়াজ রিয়েলি ভেরি টাফ অন দি পার্ট অফ এ স্টুডেন্ট টু বিকাম এ ফ্যাকাল্টি মেম্বার, টু বিকাম এ টিচার, তখন ছাত্রকে শিক্ষক চিনতেন তার পারফরমেন্স দিয়ে। একদম। আমি তো গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, আই ওয়াজ এ রুরাল বয়, আই ওয়াজ এ ব্যাক বেঞ্চার। আপনি জানেন যে আমি ক্লাসে ওয়েট করতাম, আমার ফার্স্ট ইয়ার অনার্সের কথা মনে আছে, যে কখন টিচার ক্লাসে একটা পরীক্ষা নেবেন, কখন আমি নিজেকে দেখাতে পারবো যে আমি কে। আমরা জানি যে হচ্ছে গবেষণার একটা নিরন্তর প্রক্রিয়ার মধ্যে শিক্ষককে ব্যাপৃত থাকতে হয়, নিবিষ্ট থাকতে হয়। যে বিষয়টি একটু জানতে চাচ্ছিলাম যে ছাত্র জীবন, শিক্ষকতায় অংশগ্রহণ করা, এর মধ্যে আপনি অনেকগুলো কাজ করেছেন, প্রায় 10-12টি রিসার্চের ওয়ার্কের সাথে একটা কাজ হয়েছে। আমরা যখন ব্যাকগ্রাউন্ডের গল্প শুনছিলাম তখন তো একটু জানতে চাই যে পিএইচডি রিসার্চের ব্যাপারে, এটার ব্যাকগ্রাউন্ডটা বা আপনি কোন সাবজেক্টের উপরে বা কোন টপিকের উপরে পিএইচডি করেছিলেন, এবং এর আগের যে একটা গ্রাউন্ড স্টাডি করা বা প্রেক্ষাপটটা, কনটেক্সটটা, এটা একটু স্যার জানতে চাই আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আমার মনে হয় যে আপনি যে ধরনের প্রশ্ন করেছেন, these sort of questions imply profound and deep knowledge on the part of the person asking the question, okay? The presenter of the program, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার যে your thirst for knowledge, এটা খুব স্পষ্ট আর কি আপনার প্রশ্ন করার মধ্যে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওয়েল, আমি পিএইচডি করার জন্য যে বিষয়ে গবেষণা করেছি সে প্রসঙ্গে আমাকে একটু কথা বলতে হবে। সেটা হলো যে ইতিমধ্যে আমি অনেক গবেষণা করেছি। ইন্টারেস্টিং দুটো গবেষণার কথা বলি। সেটা হচ্ছে আমি যখন থার্ড ইয়ারে পড়ি, অনার্স পরীক্ষা দেবো, তখন আমাকে বাধ্যতামূলকভাবে একটা গবেষণা করতে হতো আমাদের অনার্সের চতুর্থ বর্ষে। তখন রাজশাহী শহরে টমটম চলতো। আচ্ছা, আমি একটা টপিক দিলাম, তো টিচার আমাকে বলেন যে তুমি একটা কয়েকটা টপিক সাবমিট করো, তার উপরে একটা গবেষণা করতে হবে। তো আমার মনে একটা আইডিয়া আসতো যে টমটম ড্রাইভারগুলো খুব মিজারেবল লাইফ তাদের, এবং টমটম একটা ঘোড়া আছে, রুগ্ন ঘোড়া, এটা নিয়ে এসে টমটম চালায় সারাটা দিন, তার জীবিকার একমাত্র উপায় এটা। হ্যাঁ, টমটম চালায় যে এই টমটম চালক, তাদের জীবনের উপর আমি একটা গবেষণা করব। ছোট্ট গবেষণা বটে, 100 মার্কস। আমি তাদের জীবন নিয়ে গবেষণা করলাম, তাদের আর্থসামাজিক পটভূমি, তাদের
কালচারাল দিক, তাদের সোশ্যাল দিক, ইকোনমিক দিক, বিভিন্ন দিক নিয়ে আমি ছোট্ট একটা গবেষণা করলাম। অ্যান্ড আই টুক so much interest. I just totally immersed in research work. আমাকে এই অনার্স ফাইনাল পরীক্ষার পার্ট হিসেবে এই গবেষণাটা ছোট্ট গবেষণা করব, কিন্তু এটা আমাকে আসলে ভাসিয়ে নিয়ে গেল গবেষণার ভিতরে। আমি ডুবে গেলাম। একটা কথা বলে রাখি যে আমি তো ফার্স্ট হয়েছিলাম অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষায়, আর আমি তো ইউনিভার্সিটি ভর্তি হয়েছিলাম কি যে আমি শিক্ষক হব। এটা একটা ডিজায়ার ছিল। এটা ডিজায়ার ছিল। আচ্ছা আচ্ছা, তো আমি ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম ভর্তি পরীক্ষায়। তো এটা যেহেতু আমার ডিজায়ার ছিল, আবার যখন ভর্তি হয়ে দেখলাম কি সমাজবিজ্ঞানীটা এখানে গবেষণা করার স্কোপ আছে, এটা আমাকে আরও উৎসাহিত করলো। আচ্ছা, আমি ভাবলাম যে ফাইন, গবেষণা মানে তো জ্ঞান সৃষ্টি, কন্ট্রিবিউট করা, নতুন কিছু সৃষ্টি করা। হ্যাঁ, তো যখন গবেষণা কোর্সটা পড়ানো হতো, টিচার পড়াতেন আমাদের, আই টুক very keen interest in topics, in various topics of subject, research methodology. Well, একটা গেল টমটম ড্রাইভার, গবেষণা করলাম। এটা আপনার অনার্সের গল্প। অনার্সে আর মাস্টার্স আমার থিসিস ছিল। আচ্ছা, মাস্টার্সে আমি কেবলমাত্র থিসিস স্টুডেন্ট ছিলাম। only one? Yes, only one. কাকে দেওয়া হয়? অনার্সে যে ফার্স্ট হয় তাকে দেওয়া হয়। আচ্ছা, তাই stood first in order of merit in my honors final. So আমার ডিপার্টমেন্টের হেড এবং সিনিয়র প্রফেসর তারা বললেন যে মুস্তাফিজ, তুমি ফার্স্ট হয়েছো, তো তুমি একটা কাজ করো, তুমি থিসিস নাও ফাইনাল ইয়ারে। সম্ভবত এটা আর কেউ পাবে না, যেহেতু তোমার রেজাল্ট ভালো, অনেক মার্কস পেয়েছো, এবং আমি অনেক মার্কস পেয়ে ফার্স্ট হয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা। তো তখন আমি থিসিস দিলাম। আমার ডিপার্টমেন্টে তখন প্রফেসর আব্দুল কাদের ভূঁইয়া, নাম করা অধ্যাপক, দিল্লি থেকে পিএইচডি করেছিলেন, ওনার আন্ডারে কাজটা করলাম। সেটা ছিল খুব ইন্টারেস্টিং টপিকটা, যে শ্রমিকদের জীবন নিয়ে, শ্রমিক ইউনিয়ন, লেবার ইউনিয়ন, আমরা পপুলারলি আমরা এটাকে বলি কি ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন না। তো রাজশাহীতে একটা জুট মিল ছিল, রাজশাহী জুট মিল। সেই জুট মিলের শ্রমিকদের মধ্যে আমি গবেষণাটা করলাম। আচ্ছা, ওটা 1 year রিসার্চ, 6 মাস ফিল্ড ওয়ার্ক আর 6 মাস থিসিস লেখা। 200 নম্বরের কোর্স ছিল। হ্যাঁ হ্যাঁ, মাস্টার্স থিসিস 100 মার্কস। আচ্ছা, হ্যাঁ, তো এটা 6 মাস ফিল্ড ওয়ার্ক করতে হয়েছে, এবং ওই শ্রমিক কলোনিতে আমি রাতের পর রাত থেকেছি শ্রমিকদের সাথে। আমার যেটা রিলেভেন্ট জায়গা থেকে মনে হচ্ছে আপনার দুটো গবেষণার ক্ষেত্রই একেবারে হচ্ছে সাবঅল্টারনেট স্টাডিজের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। এবং আমি তখন আমার তো ইমার্শন হলো, টোটাল ইমার্শন ইন রিসার্চ ওয়ার্ক। আমি শ্রমিকদের সাথে খেতাম, গল্প করতাম, তাস খেলতাম, গান গাইতাম, কবিতা শোনাতাম তাদেরকে। আচ্ছা, এবং তাদের বন্ধু হয়ে গেলাম। কেন, রিসার্চ মেথডোলজিতে একটা ইম্পর্টেন্ট পদ্ধতি আছে, পার্টিসিপেন্ট অবজারভেশন। অর্থাৎ ভালো গবেষক আপনি হবেন তখন, অর্থাৎ যখন আপনি লোকাল লেভেলে গবেষণা করবেন, বিশেষ করে অ্যানথ্রোপোলজিতে, নৃবিজ্ঞান, যারা নাকি পুরনো সমাজ, পশ্চাৎপদ সমাজ, আদিম সমাজ, আদিম বৈশিষ্ট্য সম্পন্ন সমাজগুলোতে গবেষণা করে, যারা প্রশ্নের উত্তরের মাধ্যমে তথ্য দেওয়া খুব ডিফিকাল্ট, তাদের জন্য গবেষককে সেখানে থাকতে হয়। একদমই ইন্টারডিসিপ্লিনারি একটা জায়গা থেকে, এবং পার্টিসিপেটরি যে মেথড আছে সেই জায়গাটা খুবই চমৎকার একটা ব্যাপার। কারণ আমার কাছেও এটি মনে হয় যে গবেষক যিনি, সে যদি যেই সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা করছে, বিশেষ করে নৃতত্ব বিষয়ে অথবা সামাজিক যে বিষয়গুলো আছে, তখন সে যদি মিশে যেতে পারে, তাহলে তার গবেষণার উৎকর্ষটা অনেক বেড়ে যায়। এক্স্যাক্টলি ওটাকে বলি আমরা টোটাল ইমার্শন ইন দ্য রিসার্চ প্রসেস। খুবই চমৎকার। গবেষক ডুবে যান, একদম নিজেকে গবেষণার বিষয়ের একজন অন্তর্ভুক্ত হয়ে যান, তিনি একজন সাবজেক্ট হয়ে যান তখন। ওকে, আচ্ছা, তাদের সঙ্গে থেকে অবজার্ভ করেন সব। আপনার কাছ থেকে শুনে যেটা আমার কাছে মনে হচ্ছে যে গবেষক হিসেবে আপনার পিএইচডি গবেষণার জার্নির আগে যে দুটি আপনি গবেষণা করেছেন, সেখানে আপনার পূর্ণ মনোযোগ বা কনসেন্ট্রেশনটা খুবই চমৎকার হয়েছিল, এবং সেটা হচ্ছে আপনার পিএইচডির ব্যাকগ্রাউন্ড রিসার্চার হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে একটা শক্ত ভূমিকা রেখেছে, একটা মানে খুঁটি যেটাকে বলা যায়। চমৎকার বলেছেন আপনি, এক্স্যাক্টলি, ইয়েস, ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। আমরা স্যার এখন আপনার পিএইচডি গবেষণার পর্বে চলে যাব, ওটা সম্পর্কে আমি একটু জানতে চাই বিস্তৃতভাবে। আমি তো 1985 সালে আই অ্যাভেইলড স্কলারশিপ, এডিসি বলে, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কাউন্সিল, পরে ওটা হয়ে গেল উইন্ডক ইন্টারন্যাশনাল। আচ্ছা, সেই স্কলারশিপ অ্যাভেইল করে ফিলিপিন্সে গেলাম। আপনার পিএইচডি একদম বাইরে? মাস্টার অফ সায়েন্স, মাস্টার অফ সায়েন্স ডিগ্রি করলাম ওখানে। আচ্ছা, কিন্তু মাস্টার অফ সায়েন্স ডিগ্রি করার পরে করতে গিয়ে আমি পিএইচডির যে ফিল্ড ওয়ার্ক, মানে কোর্স ওয়ার্ক, অনেক অধিকাংশ কোর্স ওয়ার্ক আমি করে ফেললাম, ঠিক আছে। কিন্তু আমার যেহেতু
স্কলারশিপের কন্ডিশন ছিল যে আমাকে দেশে ফিরে আসতে হবে, পিএইচডি আমি ওখানে করতে পারবো না। আচ্ছা, আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আর আমার যে এই কন্ডিশনটা যেহেতু ওটা ছিল আমাকে ব্যাক করতে হবে, আমি দেশে ফিরে আসলাম এবং পিএইচডি করলাম বাংলাদেশে রাজশাহী ইউনিভার্সিটিতে। আমার একজন প্রখ্যাত প্রফেসর ছিলেন, প্রফেসর এফআর খান, রিসেন্টলি উনি প্রয়াত হয়েছেন কয়েক মাস আগে। ওনাকে বলা হয় সাউথ ইস্ট এশিয়া একজন প্রখ্যাত ডেমোগ্রাফার, আচ্ছা। প্রফেসর এফআর খান, ফজলুর রশিদ খান। উনি সমাজবিজ্ঞানের স্থপতি। আপনার কাছ থেকে যে গল্পটা রাজশাহী শুনছিলাম বিশ্ববিদ্যালয়। সেটা আমার কাছে খুব মজা লাগছে এই জন্য যে এই অনুষ্ঠানটাতে পডকাস্টে অনেক এসেছেন, তারা একেবারে একটা কনক্রিট একাডেমিক জায়গা থেকে কথা বলেছেন, কিন্তু আপনার যে রিসার্চের জার্নিটা এটা একটা গল্পের মতো। আমি মনে করি যে আশা করি যে দর্শকরা একেবারে মানে এটার সঙ্গে ইনভলভ হয়ে যাবে। I hope. স্যার, আপনার যেটা সব থেকে ভালো লাগার ব্যাপার সেটা হচ্ছে যে আপনি গবেষণা কার্যক্রম শুরু করেছিলেন যখন, বা এই যে সমগ্র জার্নিটা, আপনি খুবই দক্ষ এবং বিচক্ষণ কিছু মানে গবেষণা তত্ত্বাবধায়ক পেয়েছেন, যেমন স্যারের কথা আপনি বলছিলেন। অসাধারণ, ইয়েস। আপনার আমি যখন মাস্টার্স থিসিস করলাম জি শ্রমিকদের উপরে, তখন যে প্রফেসর আব্দুল কাদের ভূঁইয়া, উনি ডিপার্টমেন্ট হেড ছিলেন এবং অত্যন্ত দক্ষ গবেষক এবং খুব পণ্ডিত একজন সমাজবিজ্ঞানী। উনি প্রফেসর এফআর খানের ছাত্র, আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? জি, খুব স্যার। মজার ঘটনা। এবং পিএইচডি করলাম আমি প্রফেসর এফআর খান স্যারের আন্ডারে, আচ্ছা, আর তার ছাত্রের সাথে করলাম মাস্টার্স থিসিস, ওকে? বাহ, এবং ওখানে আমার গবেষণার মানে ভিত্তিভূমিটা রচিত হয়েছিল। এবং আই এম ভেরি গ্রেটফুল টু মাই দ্যাট লেট টিচার প্রফেসর আব্দুল কাদের ভূঁইয়া, হু জাস্ট সিমেন্টেড বাই ফাউন্ডেশন অফ রিসার্চ। তার কাছ থেকে গবেষণা শিখেছিলাম আমি কীভাবে করতে হয়, এবং গবেষণা যে কত ইন্টারেস্টিং একটা বিষয় এটা। যাই হোক, তো আমি ফিলিপিন্স থেকে ফিরে আসলাম, এসে তখন বাংলাদেশে স্যার বললেন তুমি একটা টপিক চেক করো, তুমি এখানে করতে পারো, অসুবিধা কি আছে? বলছে ভারত, তুমি কি জানো মোস্তাফিজ স্যার যে ভারত থেকে পিএইচডি করা বহু শিক্ষক বিশ্ববিদ্যালয়ের, তারা আমেরিকাতে বহু বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, বিভাগের সিনিয়র প্রফেসর, বাট দে আর্ন দেয়ার পিএইচডি ফ্রম ইন্ডিয়া। সো কান্ট্রিজ নো ম্যাটার, তুমি কোত্থেকে পিএইচডি করছো সেটা খুব ম্যাটার না, ম্যাটার হচ্ছে তুমি কি বিষয়ে পিএইচডি করেছো, তোমার গবেষণার মান কেমন, একদম, হ্যাঁ, এবং তুমি কি তোমার ফাইন্ডিংস কেমন, এবং সেগুলোর উপযোগিতা কেমন আছে, তুমি কতটা মৌলিক বিষয় তুমি উদ্ঘাটন করতে পেরেছো ইত্যাদি। গবেষণা মানেই তো তাই, একদম। সো তুমি এটা মাইন্ড করো না মোস্তাফিজ, তুমি জাপান আমেরিকার দরকার নেই, তুমি এখানে তুমি একটা থিসিস করে জাস্ট সাবমিট করে দাও, আদারওয়াইজ লেট হয়ে যাবে। ওয়েন স্যারের সাথে পরামর্শ করে বাংলাদেশের গ্রামীণ দারিদ্র্য, অসাধারণ একটা টপিক। আপনার সবগুলো কাজের সাথে একেবারে হচ্ছে বাংলার যে গ্রামীণ প্রকৃতি, জনসাধারণ, খেটে খাওয়া মানুষের একেবারে সম্পৃক্ততার জায়গা। বাই দেখেন, টমটম ড্রাইভার, টমটম চালকদের উপর আমি গবেষণা শুরু করেছিলাম, জীবনের প্রথম গবেষণা। তারপর ট্রেড ইউনিয়ন, তারপর একেবারে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান। ইয়েস। এবং আরেকটা জিনিস আপনি মানে খুশি হবেন যে আমি যখন লেকচার হিসেবে জয়েন করলাম 1983 সালের 2 জুন, জি স্যার, জয়েন করার কিছুদিন পরেই আমার ডিপার্টমেন্টের সভাপতি সাহেব আমাকে বাংলাদেশের কয়েকটা ডিস্ট্রিক্টে উপজেলা লেভেলে একটা গবেষণা সহকারী হিসেবে একটা টিমের সাথে পাঠাবেন। আচ্ছা, আমি তখন লেকচারার দিয়েছি, ওকে? সেটাও একটা অভূতপূর্ব। হ্যাঁ, সেটা কি যে বাংলাদেশে যে আনসার ভিডিপি আছে, ভিলেজ ডিফেন্স পার্টি ছিল তখন, এখন বলে আনসার, না? আচ্ছা, তারা বিভিন্ন রকম গ্রামীণ উন্নয়নী প্রোগ্রাম দিত, কর্মসূচি গ্রহণ করতো, ওগুলো বাস্তবায়ন করতো। আমাকে পাঠানো হলো এই মূল্যায়ন, এটাকে বলা হয় ইভালুয়েশন রিসার্চ। আচ্ছা, মূল্যায়ন ধর্মী গবেষণা। আমাকে বলছে মোস্তাফিজ, তোমাকে দেখতে হবে যে ওইসব এলাকায় আনসার বাহিনী তারা যে বিভিন্ন কর্মসূচি নিয়েছিল গ্রামীণ উন্নয়নে কতটুকু সফল হয়েছে। খেয়াল করেছেন? একেবারে এমপিরিক্যাল একটা স্টাডি আছে ওখানে, ইভালুয়েশন আছে, এবং চমৎকারভাবে এটাকে আসলে এই গবেষণার স্ট্র্যাটেজিগুলো নানান ধরনের একটা ফরমেশনের মধ্য দিয়ে আসে। খুবই চমৎকার একটা গল্পের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমি লালমনিরহাট গিয়েছি, আমি সেই সিলেটে গিয়েছি, মৌলভীবাজার গিয়েছি, আমি খুলনাতে গিয়েছি, চট্টগ্রামে গিয়েছি, বিভিন্ন জায়গায় আমার ঘোরা হচ্ছে। স্যার, আমার নিজের পয়সা লাগছে। একটা সম্পূরক প্রশ্ন আমার কাছে এই মুহূর্তে আসলো, যেটি মনে হচ্ছে যে আপনি সমাজবিজ্ঞানের নানান ক্ষেত্র নিয়ে কাজ করেছেন, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং কোন ক্ষেত্রটি আপনার গবেষণার ক্ষেত্রে ভালো লেগেছে, বা সমাজবিজ্ঞানের এই পার্টিকুলার জায়গাটি নিয়ে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন? রুরাল ডেভেলপমেন্ট, গ্রামীণ উন্নয়ন। আমি গ্রামের ছেলে, আমি গ্রামকে ভালোবাসি, আর আমি মনে করি যে গ্রামীণ উন্নয়ন হলে
আমার রাষ্ট্রের, আমার সমাজের, আমার জাতির উন্নয়ন করে। স্যার বিকজ বাংলাদেশে আপনি জানেন জি। যে আজও বাংলাদেশে যদিও অনেক নগরায়নের অনেক বিকাশ হয়েছে, অনেক সম্প্রসারিত হয়েছে নগরায়ন বাংলাদেশে গত এক দশকে। আপনি এটা ভালো করে জানেন, আপনি যেহেতু অত্যন্ত, আমি জানি আপনি একজন অনেক পণ্ডিত মানুষ, ইয়াং হতে পারেন, এবার ইয়াং স্কলার, তবুও বাংলাদেশে আজকে অ্যারাউন্ড 70% মানুষ বাংলাদেশে গ্রামেই বসবাস করে। একদম তো তাদের রিসার্চ উপর গবেষণা বাদ দিয়ে বাংলাদেশ সমাজ গবেষণা কখনো একেবারে স্ট্রাকচারাল জায়গা, একেবারে কমপ্লিট হতে পারে না। স্যার এটা তাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করা একেবারে একটা নভেল থিঙ্কিং আমার কাছে যেটা মনে হয়। স্যার আরেকটি বিষয় একটু জানতে চাই যে প্রত্যেক গবেষকের গবেষণার যে ইম্প্যাক্ট বা রেজাল্টটা, যেটা সোসাইটিতে একটা কন্ট্রিবিউশন থাকে এবং সেটা নিয়ে কাজ হয়, আপনার যে প্রকল্পগুলো কাজ করেছেন বা গবেষণা, এটা গবেষক হিসেবে আপনার দায়বদ্ধতা নয়, এটা অবশ্যই আপনার যে গবেষণালব্ধ জ্ঞান আছে সেটা রাষ্ট্র কাজে লাগাবে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে। কিন্তু একটু জানতে ইচ্ছে করছে এটা একেবারে আমার কাছে, যে আপনার এরকম কোনো গবেষণার ইম্প্যাক্ট বা রেজাল্ট যেটা সরাসরি কমিউনিটিতে ইমপ্লিমেন্টেশন হয়েছে বা এটা থেকে স্টেক হোল্ডাররা উপকৃত হয়েছে, এরকম কোনো গল্প কি আছে? ছোট্ট একটা গল্প আছে, বাট এই প্রসঙ্গে আমি কখনো হতাশাবাদী নই। আচ্ছা, আমি পেসিমিস্ট নই, আমি অপটিমিস্ট। আই ভিউ ওয়ার্ল্ড, রিয়েলিটি, সোসাইটি উইথ এ পজিটিভ আই, পজিটিভ ভিশন অ্যান্ড আইস, পজিটিভলি সব কিছু দেখি। কিন্তু এখানে আমার একটা দুঃখ বোধ আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে অসংখ্য পণ্ডিত শিক্ষক যারা পিএইচডি করেছেন এবং যারা অসংখ্য গবেষণা করেছেন, গবেষণা কর্ম পরিচালনা করেন, হ্যাঁ, শিক্ষার্থীদের। কিন্তু আমি বিশ্বাস করেন মিস্টার শাহরিয়ার, আমার জানা মতে আমি দেখিনি যে এইসব গবেষণার ফলাফলগুলো এগুলোকে কোনো পলিসি নির্ধারণের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কেমনভাবে, আমি দেখিনি সেরকম। আমার কাছে চাওয়া হয়নি তো। আমার পিএইচডি গবেষণার যে প্রতিবেদন, যে রেজাল্ট, আমার কাছে কেউ চায়নি তো। রাষ্ট্রীয় কোনো সংস্থা বা কোনো পলিসি মেকার বা পলিসি মেকিং কোনো প্রতিষ্ঠান, রাইট? এবং আমি জানি যে রাজশাহী ইউনিভার্সিটির যত গবেষণা হয়েছে, আমার মনে হয় না যে এই কাজটি করা হয়। এই যে পিএইচডি করা হয় সুন্দর সুন্দর টপিকে, মৌলিক গবেষণা, অসংখ্য নতুন ফাইন্ডিং আমরা পাই সমাজ বাস্তবতার বিভিন্ন দিক সম্পর্কে, রাইট? একদম। ন্যাচারাল সায়েন্স বলেন, সোশ্যাল সায়েন্স বলেন, ন্যাচারাল সায়েন্সের সম্ভবত কিছু প্র্যাকটিক্যাল ইউটিলিটি আছে এবং কাজে লাগায়, কিন্তু সোশ্যাল সায়েন্সে, হিউম্যানিটিসে এগুলো আমার মনে হয় না। স্যার আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা বিতর্কিত প্রশ্ন হতে পারে বা একটা জায়গা হতে পারে। আমরা উন্নত দেশগুলোতে দেখি তারা হচ্ছে রিসার্চের যে ইম্প্যাক্টগুলো আছে, সেটা এমপিরিক্যাল হোক, ইভালুয়েটিভ রিসার্চ হোক বা কোলাবোরেটিভ, যে কোনো জায়গায় হোক না কেন, তারা ডেটাটাকে অ্যানালাইসিস করে একটা প্রোগ্রেসের দিকে যায়। তো এই জায়গায় একজন গবেষক হিসেবে আপনি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় ছিলেন, সেই প্রসঙ্গে আমরা আসবো যে একাডেমির সাথে সামাজিক যে প্রতিষ্ঠান বা রাষ্ট্রের গবেষণার যে গ্যাপগুলো আছে, সমন্বয়হীনতা আছে, এইটা নিয়ে আমাদের আসলে কি পদক্ষেপ নেবার আছে? খুব চমৎকার প্রশ্ন করেছেন, অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। যে বিষয়টা নিয়ে আমি খুব ভাবি মাঝে মাঝে এবং আমার খারাপ লাগে। কিন্তু আমি এমন একটা অবস্থানে আছি যে যেখান থেকে আমি রাষ্ট্র বা রাষ্ট্রীয় যে সংগঠন বা সংস্থা এসব নিয়ে ডিল করে, আমি সেখানে পৌঁছতে পারি না, অথবা পৌঁছতে পারলেও আমি যে কখনো যাইনি, সে অনেক সেমিনার সিম্পোজিয়ামে আমি অংশগ্রহণ করেছি ঢাকায়। আমি কথা বলেছি, এই বিষয়টা নিয়েও কথা বলেছি যে এত যে অসংখ্য পিএইচডি হচ্ছে, এত ফাইন্ডিংস, এত গবেষণা ফলাফল আমাদের হাতে আছে বিভিন্ন বিষয়ে, তো নীতি নির্ধারণের ক্ষেত্রে এগুলোকে তো কাজে লাগানো যেতে পারে। অত্যন্ত মৌলিক বিষয়, নিউ ফ্যাক্টস এক্সপ্লোর করা হয়েছে, না নতুন জ্ঞান সৃষ্টি করা হয়েছে। যেমন আমার রুরাল পভার্টি ইন বাংলাদেশ, আমি তো কিছু গবেষণা, আমার তো নতুন কিছু ফাইন্ডিংস ছিল। তো পভার্টি রিসার্চের ক্ষেত্রে, পভার্টি ইরাডিকেশনের ক্ষেত্রে, দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে তো সেগুলোকে কনসিডারেশনে আনা যেতে পারতো, কিন্তু আমি তো সেটা দেখিনি। এই যে আপনি বিষয়টা বলেছেন, এই সমন্বয়হীনতাটা, এটা হচ্ছে আমাদের গবেষণা কাজকে, গবেষকদেরকে, নবীন গবেষকদেরকে নিরুৎসাহিত করে। গবেষণার যে সমন্বয়ের কথাটা আমরা বলছিলাম, যে যেটা হচ্ছে যে দুটো জায়গা থেকে সমন্বয় হতে পারে। একটা হচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপট এবং স্থানীয় যে মানে বাজার আছে বা স্থানীয় যে রাজনৈতিক সামাজিক। আরেকটা ব্যাপার হচ্ছে যে গবেষণা তো শুধুমাত্র
একটা একাডেমিক পোর্শন থেকে হয় না, এখানে অনেক কিছু স্টেক হোল্ডার আছে, সোসাইটিকে কন্ট্রিবিউট করার জায়গা আছে, পলিটিক্সকে কন্ট্রিবিউট করার জায়গা আছে, লকে কন্ট্রিবিউট করার জায়গা আছে। তো এই যে স্ট্রাকচারাল যে একটা জায়গা আমাদের গবেষণার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমাদের যে লুপগুলো আছে বৈশ্বিক প্রেক্ষাপটের ক্ষেত্রে বা লোকাল মার্কেটের ক্ষেত্রে, এই লুপগুলো আমরা আসলে কিভাবে একটু মানে ডিসলভ করতে পারি, ডিসঅ্যাপিয়ার মোডে নিয়ে যেতে পারি একাডেমিক জায়গা থেকে এবং পলিসি মেকিং এর জায়গা থেকে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। ওই বললাম যে বিষয়টা এরকম, অর্থাৎ আপনি দেখেন যে একটা বিশ্ববিদ্যালয়ে, আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে, উই হ্যাভ গট অ্যাট প্রেজেন্ট টাইম অ্যাজ মেনি অ্যাজ 68 departments or 58 departments, okay? আচ্ছা। While Dhaka University has got more than 75 departments. এমন কোনো ডিপার্টমেন্ট পাবেন না যেখানে পিএইচডি হোল্ডার নেই, আছে? আর পিএইচডি হোল্ডার মানে তার একটা মৌলিক গবেষণা করেছেন। জি। তাহলে কত গবেষণা হয়েছে, প্লাস তাদের বিভাগের ছাত্রছাত্রীদেরও বিভিন্ন গবেষণা করতে হয়। তো এত সব গবেষণার ফলাফলগুলো, সেগুলোকে বাস্তবে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, অর্গানাইজেশনগুলো আছে, যেগুলো প্রাসঙ্গিক, রাইট? তাহলে যেমন ধরেন, আমি দারিদ্র নিয়ে গবেষণা করেছি, সমাজ বিজ্ঞানের গবেষণা করেছি, ওকে? তো এখানে বাংলাদেশি মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার আছে না? আচ্ছা। বাংলাদেশি মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন মানে কি বলবো, অ্যাফেয়ার আছে, রাইট? আচ্ছা। তাহলে বাংলাদেশে পভার্টি ইরাডিকেশন সেল আছে, দারিদ্র দূরীকরণ সেল আছে। তো এইসব জায়গায় পভার্টি নিয়ে যত গবেষণা হয়েছে, সেই গবেষকদের গবেষণার ফলাফলগুলোকে নিয়ে একটা সমন্বয় করা যেত না গভর্নমেন্ট পলিসির সাথে, এবং কাজে লাগানো যেত। সেই কাজটা প্রতি ঠিক মতো হচ্ছে না। এটা মনে হয় স্যার আমাদের মানে একটা দুর্ভাগ্য যে আমাদের একাডেমিক জায়গা থেকে যে রিসার্চগুলো হচ্ছে, অথবা শুধুমাত্র একাডেমিক পোর্শন থেকে নয়, যে কোনো জায়গা থেকে এই গবেষণা থেকে প্রাপ্ত তথ্য উপাত্তর একটা হচ্ছে সমন্বয় সাধন করে পরবর্তী জায়গায় যে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে বা সোসাইটিকে কন্ট্রিবিউট করার ক্ষেত্রে সব থেকে বড় ঘাটতিটা মনে হয় এই জায়গায় আছে। আমি এই প্রসঙ্গটা নিয়ে আমি সব অতিথিকেই প্রশ্ন করি এবং তারা একই কথা বলেন, আপনি যেটা বলেছেন, এবং একটা জায়গা থেকে এবং বৈশ্বিক প্রেক্ষাপটের জায়গা থেকে তো আমরা আরও পিছিয়ে আছি, যে আমাদের রিসার্চের সমন্বয়হীনতার জায়গা। আরেকটি স্যার সম্পূরক প্রশ্ন আমার মাথার মধ্যে আসছে, যেটি হচ্ছে যে আমরা জানি যে সমাজবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে ইম্পেরিক্যাল ডেটা বা এখন আমরা বলছি মেটা অ্যানালাইসিসের কথা, থিওরির সাথে ইম্পেরিক্যাল যে ডেটার যে সমন্বয়ের ব্যাপারটি আছে, সেটি কখনো কখনো গবেষককে অনেক বেশি ত্বরান্বিত করে তার গবেষণার ক্ষেত্রে। সে এই ইম্পেরিক্যাল ডেটা এবং হচ্ছে থিওরির সমন্বয়টা আসলে কিভাবে করতে পারে? সুন্দর প্রশ্নটা, সুন্দর, কিন্তু এটা বিষয়টা আর একটু অন্যরকম। সেটা হচ্ছে কি, যে আমরা দুইভাবে গবেষণা করতে পারি। সেটা হচ্ছে, a researcher can start and begin his research with theory. আচ্ছা। And the other way is also possible. কি সেটা? No, আমি কোনো থিওরি থেকে গবেষণা শুরু করব না। আমি জাস্ট একটা সাদা কাগজ, আচ্ছা, আমি একটা প্রপোজিশন হাতে নিয়ে, একটা অ্যাসাম্পশন নিয়ে আমি একটা গবেষণা শুরু করব। যেমন কিরকম? উদাহরণটা এরকম হতে পারে যে বাংলাদেশের নারীদের উচ্চশিক্ষা গ্রহণ এবং তাদের বিভিন্ন কার্যালয়ে, কর্পোরেটিভ ওয়ার্ল্ডের কোনো অফিসে অথবা সরকারি কোনো অফিসে তাদের কার্যে অংশগ্রহণ, উচ্চশিক্ষা গ্রহণ, এই বিষয়গুলোর সাথে একটা বিষয় খুব গভীরভাবে জড়িত, ইনসেপারেবল nowadays, সেটা কি? হাই রেট অফ ডিভোর্স, ফ্যামিলি আনরেস্ট, কনফ্লিক্ট বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এই বিষয়গুলো জড়িত। কি দুটো বিষয় খেয়াল করে আমি কি বলেছি? মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণ এবং বিভিন্ন অফিস আদালতে তাদের কাজে অংশগ্রহণ, তাদের সাথে ফ্যামিলি পিস, ফ্যামিলি কনফ্লিক্ট, হাজব্যান্ড ওয়াইফ রিলেশন, ওকে? সো এই জিনিসগুলো সম্পর্কিত, রাইট? এখন এটা দিয়ে তো চমৎকার গবেষণা হতে পারে। জি স্যার। এই গবেষণার ফলাফল তো সরকার কাজে লাগাতে পারেন। তাহলে কী করা যেতে পারে? ওয়েল, এটা রিমেডি কী হতে পারে? তো এরকম আমি আপনাকে বলি, আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে একাডেমি আর ইন্ডাস্ট্রি যে একটা সমন্বয়, এটা আমাদের হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে? যেমন ধর কমার্স ফ্যাকাল্টিতে
ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, মার্কেটিং আছে, ওখানে কমার্স অ্যাকাউন্টিং আছে, দামি দামি ডিপার্টমেন্ট আছে, ফিনান্স ব্যাংকিং আছে। এখানে তো অনেক গবেষণা হয়, অনেক ইন্ডাস্ট্রি আছে রাইট বাংলাদেশে। সরি, এইসব ইন্ডাস্ট্রিতে এইসব গবেষণার ফলাফলগুলোকে অথবা ওইসব ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের কিছু প্রতিনিধি বিভিন্ন ইউনিভার্সিটি এইসব ডিপার্টমেন্টে এসে তো বিভিন্ন সেমিনার করতে পারেন, বা এইসব রেজাল্ট গবেষণার ফলাফল নিয়ে ওইসব ইন্ডাস্ট্রিতে গিয়ে প্রেজেন্টেশন হতে পারে না, চমৎকার একটা কাজ হতো, রাষ্ট্রের জন্য অনেক ফলপ্রসূ হতো, তা আমরা মোট কথা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য কাজ হতো। মোট কথা আমরা এটা ধরে নিতে পারি যে এক ধরনের সমন্বয়হীনতা আছে এবং উদাসীনতাও Yes, আছে, yes. যেটি যদি সমন্বয় সাধন করা যায় তাহলে একটা ভালো জায়গায় তৈরি হবে। এবং বর্তমান সময়ে আউটকাম বেস এডুকেশন আমাদের এখানে প্র্যাকটিস শুরু হয়েছে, বেশ কয়েক বছর ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো করছে। তো সেখানে কিন্তু ইন্ডাস্ট্রি একাডেমির কোলাবোরেশনের কথা বলা হয়েছে এবং সেটা কিন্তু রিসার্চ ইনিশিয়েটিভ থেকে। স্যার, আমরা একেবারেই একটু ভিন্ন প্রসঙ্গে আসব। সেটি হচ্ছে যে আপনি একটি বিশ্ববিদ্যালয়ে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একদম সুনামের সঙ্গে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমার প্রশ্নটি হচ্ছে এরকম, আমি এই প্রোগ্রামে হচ্ছে উপাচার্য হিসেবে আপনাকে প্রথম পেয়েছি, তাই আমার একটু লোভ সংবরণ করতে পারছি না। সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে আপনি যখন অ্যাডমিনিস্ট্রেটিভ নানান ধরনের কাজ আপনাকে করতে হয়েছে, কিন্তু মূলত আপনি শিক্ষক এবং গবেষক, তো একজন সমাজবিজ্ঞানী, তো রিসার্চের কাজগুলো করতে যেয়ে সেখানে যে ধরনের রিসার্চ ইনিশিয়েটিভগুলো নিয়েছিলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে একজন প্রশাসক হিসেবে রিসার্চ ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কী কী ছিল? চমৎকার প্রশ্ন করেছেন। সরি, আমি যখন শিক্ষক ছিলাম আমি নিজেকে খুব সফল শিক্ষক মনে করতাম। বিশ্বাস করেন, আমার ছাত্রছাত্রীরা আমাকে, যারা আমার ক্লাস করেছে, জি স্যার, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার প্রিয় শিক্ষক কে, বিশ্বাস করেন কোনো অহংকার ভিতরে না রেখেও একদম নিরহংকারী হয়ে সহজ সরলভাবে, আমি অত্যন্ত সহজ সরল মানুষ প্রকাশে কাজেও, আমাকে তারা এত বেশি ভালোবাসত এবং বাসে। মুস্তাফিজ স্যার, ওয়েল অন্য টিচারও আছে, বাট কিছু কারোর কাছে অন্য টিচার আছে, কিন্তু ওরা বলতো যে স্যার আপনি সবার কাছে, আপনি সবার প্রিয় শিক্ষক। আমার খুব ভালো লাগতো এটা শুনে। আমার সমস্ত কলিগদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, আমার সকল শিক্ষকদেরকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি জীবনে যে বিষয়টা কমপ্লিমেন্টটা পেয়েছি ছাত্রছাত্রীর কাছ থেকে, আমার খুব ভালো লাগে, আমাকে ইন্সপায়ার করেছে এটা আরও বেশি পড়াশোনা করতে, আরও বেশি সফলতা অর্জন করতে, শিক্ষকতার যে কলা কৌশল রপ্ত করতে। ওকে, যেটা আপনি বলেছেন তার আগে এটা আমি কেন বললাম কথাটা, আমি কিন্তু ভুলে যাইনি। আপনি আমাকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছিলেন, কি সেটা? থিওরি অ্যান্ড রিসার্চ। ওটা শেষ করিনি কিন্তু আমি। আচ্ছা আচ্ছা, আমি বলেছিলাম কিছু গবেষণা থিওরি রিসার্চ থেকে শুরু হতে পারে, রিসার্চ গবেষণাকে গাইড করে। ওকে, যেমন ফর এক্সাম্পল ফিলিপিন্সে যখন আমি পড়তে গিয়েছিলাম, আমার ম্যাডাম চমৎকার একটা কথা থিওরি দিয়ে শুরু করলেন। কি থিওরিটা? যে ডিপ্রাইভেশন প্রডিউসেস অ্যাগ্রেশন, চমৎকার। অ্যাগ্রেশন প্রডিউসেস রিভলিউশন। ডিপ্রাইভেশন, বঞ্চনা, এটা ক্ষোভের সৃষ্টি করে, আর ক্ষোভ যখন প্রশমিত হয় না, এটা যখন বাড়তে থাকে তখন একটা বিপ্লব স্ফুরণ ঘটে। আপনি জীবনের প্রতিটা ক্ষেত্রে দেখবেন এটা কিন্তু একটা তত্ত্ব। তত্ত্ব কখন হয় জানেন? যখন পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় সমূহে, বিভিন্ন প্রতিষ্ঠানে পার্টিকুলার একটা বিষয়ে গবেষণার ফলাফলগুলো একই রকম হয়ে যায়, দেখা যায়, তখন সেগুলো থেকে একটা জেনারেলাইজেশন, না সাধারণীকরণে পৌঁছায় গবেষকরা, এবং তখন আস্তে আস্তে এটাকে একটা তত্ত্ব আকারে তখন দাঁড়িয়ে যায়। তত্ত্ব হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেটা কোনো একটা বিষয়ে এমন একটা সত্যি স্টেটমেন্ট বা প্রপোজিশন যা পরীক্ষিত, প্রমাণিত, স্থান কাল পাত্র ভেদে সত্যি। যেমন এটা বঞ্চনা ক্ষোভের সৃষ্টি করে, আর ক্ষোভ দাবানলের মতো একদিন বিপ্লবের সৃষ্টি। হ্যাঁ, এটা তত্ত্ব হয়ে গেছে, পৃথিবীর সকল মানুষের জন্য সত্যি। খেয়াল করেছেন? সো এটা তত্ত্ব থেকে গবেষণা শুরু হতে পারে, আবার গবেষণা শেষে তত্ত্ব নির্মিত হয়। গবেষণা ছাড়া তত্ত্ব নির্মিত হওয়া সম্ভব না। আর একটা তত্ত্ব নির্মাণ করতে হলে কিন্তু অসংখ্য অসংখ্য গবেষণা লাগবে। বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে একটা তত্ত্ব নির্মাণ করা খুব কঠিন কাজ। সো আপনাকে আমি জিনিসটা মনে হয় বোঝাতে পেরেছি না? তত্ত্ব এবং গবেষণা সাংঘাতিকভাবে দুটা জড়িত। তত্ত্ব থেকে শুরু হতে পারে, এটাকে বলা হয় লজিক্যাল ডিডাকশন, আর ইন্ডাকশন হচ্ছে যখন ফিল্ড রিসার্চ করে 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 করে
যখন অসংখ্য রিসার্চ ফাইন্ডিংস মিলে যায়, সব তখন ফাইন্ডিংসগুলোর থেকে একটা তত্ত্ব তৈরি হতে পারে। সোশ্যাল সায়েন্সে আনফর্চুনেটলি অনেক সময় লাগে একটা তত্ত্ব দিয়ে বার করতে। কারণ নিউটনের তত্ত্ব যখন আপেল ফল পড়লো উপর থেকে, নিউটনের মনে আইডিয়া আসলো ইউরেকা ইউরেকা, কি সেটা প্রত্যেক মানে উপর থেকে পড়ছে, মানে মাধ্যাকর্ষণ মানে তত্ত্ব সে একটা আবিষ্কার করে না। আচ্ছা, আর্কিমিডিস সে পানিতে ডুবে আবার ভাসে, এটা থেকে সে জাহাজ কিভাবে ভাসে পানিতে, এটি তত্ত্ব আবিষ্কার করলো, রাইট? তুলনামূলকভাবে বিজ্ঞান ন্যাচারাল সায়েন্সে সহজ। প্রাকৃতিক বিজ্ঞান সমূহে যেহেতু ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করা হয়, ওখানে তত্ত্ব নির্মাণ সহজ এবং মানের বিষয়টাও মানে কাছাকাছি হয়ে যায় বা অ্যাকুরেট নির্ভরযোগ্য হয়ে যায়। বাট সোশ্যাল সায়েন্সে হিউম্যানিটিসে অন্য ব্রাঞ্চগুলোতে গবেষণা ঠিক আমরা ওদের সাথে পারবো না। আচ্ছা, আমাদের অনেক শর্টকামিংস থাকে এরকম, বাট রিলেশনশিপটা এরকম। ওকে, থ্যাংক ইউ। আমরা স্যার এখন আপনি আমাকে বলছেন যে যখন আমি ইয়েতে ছিলাম কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে, আমি অবশ্যই তৎকালীন সরকারের প্রতি খুব মানে কৃতজ্ঞ। আমাকে অনেকটা সুযোগ দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য। হ্যাঁ, আপনি একটা কথা বলেছেন যে সফল, আমি মনে করি যে আমার ধারণা আমি অনেক চেষ্টা করছি সফলভাবে শেষ করার জন্য। কতটুকু সেটা আমার ছেলেমেয়েরা ওখানে যারা আছেন তারা বলতে পারবেন, আমি সে বিষয়ে যাচ্ছি না। বাট আমার মনে একটা প্রশান্তি ছিল, যেন ওই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করেছি। আর আপনি যে বিষয় বলেছেন, আজকে যে বিষয় আমাদের টপিকটা, যে গবেষণার জন্য আমি করেছি, যেহেতু আমি সমাজবিজ্ঞানের ছাত্র, যেহেতু গবেষণা আমার একটা প্রিয় বিষয়, আমি সবসময় গবেষণা নিয়োজিত ছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে। জি স্যার। আপনি জানেন যে আমি 5 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের ডক্টরেট ডিগ্রির সব সুপারভাইজার ছিলাম, সুপারভাইজার হিসেবে কাজ করেছি। ওকে, তার মানে আমি এই 5টা যে গবেষণার বিষয় ছিল, এইসব গবেষণার বিষয়ের ভিতরে আমি ডুবে গিয়েছিলাম। তাদের ডক্টরেট ডিগ্রি হয়েছে, আমাকে তত্ত্বাবধান করতে হয়েছে না, এবং 2 জন এমফিল ডিগ্রি। আর প্রতি বছর অনার্সে প্রত্যেকটা ছেলেমেয়েকে অসংখ্য রিসার্চ করতে হয়, রাইট? সেগুলো সুপারভাইজ করেছি। তো ওখানে গিয়ে আমি একটা কাজ করলাম। কি কাজ জানেন? ওখানে একটা ইনস্টিটিউট অফ নজরুল স্টাডিজ আছে। জি স্যার। অথবা নজরুল ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউট অফ নজরুল স্টাডিজ আছে। আমি সেখানে এই কাজটি করলাম যে এখানে নজরুল বিষয়ক গবেষণা হবে শুধুমাত্র, এবং এই ইনস্টিটিউট ফান্ডিং দেবে। ওকে, একটা ফান্ড ওখানে দেওয়া হলো, এবং প্রতি বছর 10 থেকে 15 জন অথবা প্রতি ডিপার্টমেন্টে একজন করে আমরা তাদেরকে গবেষণার কাজে করলাম, তাদেরকে ফান্ড দিতাম, এবং তারা নজরুল বিষয় গবেষণার যে সম্প্রসারণের জায়গাটা আছে এবং সুযোগ সুবিধা যেটা অপরচুনিটি, সেটাকে ইনক্রিজ করার ওটা ক্রিয়েট করলাম। আমি এই কাজটা করেছিলাম। আর কি করলাম শুনবেন? জি স্যার। দেখলাম কি যে বিবিধ বিশ্ববিদ্যালয়ে যে গবেষণার ফান্ড দেওয়া হয়েছে সেটা কবি নজরুলের চেয়ে তুলনামূলকভাবে বেশি, অথচ আমাদের ছাত্র সংখ্যা, শিক্ষক সংখ্যা যা, তার চেয়ে হয়তো কম, কিন্তু ওখানে ফান্ড অনেক হায়ার। হ্যাঁ, তখন আমি ভাবলাম যে এটা ঠিক নয়। আমি ইউজিসিকে চিঠি লিখলাম আমাদের ফান্ড বরাদ্দটা বাড়াতে। And I was very happy that UGC chairman, I am grateful to him, sir, took my prayer, or application positively, and they approved my request and proposal. Next year প্রায় কয়েক লক্ষ টাকা ফান্ড বাড়িয়ে দিল। আচ্ছা, এতে কি হলো জানেন? আগে যেখানে 75 বা 100 জন গবেষক বিভিন্ন ডিপার্টমেন্টের তারা গবেষণার সুযোগ পেত ইন্ডিভিজুয়াল রিসার্চে, আর সেখানে এটা বেড়ে গেল 130, 140 জন। এটা বিশাল একটা ব্যাপার। অর্থাৎ প্রতি বছর না, 1-1.5 বছর সময়ের ব্যবধানে 130 থেকে 40 জন গবেষক বিভিন্ন বিভাগের, বিভিন্ন ডিসিপ্লিনের, তারা টোটালি কখনো একটা ডিসিপ্লিনে 3 জনও হতে পারে, বাট তারা গবেষণা করছেন, তারা গবেষণা করবেন। আমাদের উদ্দেশ্য গবেষক সৃষ্টি করা, রাইট? এবং শুধু তাই না, আমি আরেকটা কাজ করলাম। কি সেটা? যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা ভালো রেজাল্ট করেছে অনার্সে, মাস্টার্সে, তাদেরকে গবেষণার পেপার, একটা স্পেশাল পেপার তৈরি করা, এই সিস্টেম চালু করলাম। এটি খুব চমৎকার ইনিশিয়েটিভ ছিল। ইউনিভার্সিটিতে স্যার, আপনি কি মনে করেন যে চ্যালেঞ্জগুলো তো থাকেই সব সময়, বরাদ্দের একটা চ্যালেঞ্জ থাকে, বাজেটের ক্ষেত্রে আমরা যেটা সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের উন্নয়নশীল কান্ট্রিগুলোতে রিসার্চের জন্য পর্যাপ্ত পরিমাণ বাজেট, যেটা গভর্নমেন্টের একটা লিমিটেশন আছে, বেসরকারি ফান্ডিং এর ব্যাপারে একটা সীমাবদ্ধতা আছে। তো সেইগুলো আছে, সেইগুলো গল্পগুলো আমরা শুনবো, কিন্তু বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যে রিসার্চের জায়গাটা আছে, সেই জায়গায় আসলে মৌলিক চ্যালেঞ্জগুলো আসলে কি কি? বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জায়গাগুলোতে মৌলিক চ্যালেঞ্জগুলো কি গবেষণার ক্ষেত্রে? দুটা আমার মতে, আমার অবজারভেশন। আচ্ছা স্যার। ফার্স্ট ওয়ান,
ইন্সপাইরেশন ফর দি স্টুডেন্টস আচ্ছা, ফ্রম দেয়ার টিচার্স। অর্থাৎ আমার সম্মানিত সহকর্মী শিক্ষক যারা আছেন তাদের কাছ থেকে প্রয়োজনীয় যে অনুপ্রেরণা সেটা শিক্ষার্থীরা মনে হয় খুব বেশি পান না। আমি দেখেছি কি জানেন একটা জিনিস, যে কমিটেড টিচারের সংখ্যা কম। এটা স্যার এই ক্ষেত্রে আমি অর্থাৎ শিক্ষার বিষয়টা, শিক্ষা প্রদান এবং শিক্ষা গ্রহণের বিষয়টা এটা মেকানিক্যাল না। আমি স্যার একটা বিষয় একটু সম্পৃক্ত করতে চাই, প্লিজ। আমি থামাচ্ছি। আমি নিজেও যেহেতু একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের, সেই জায়গা থেকে বলছি যে সীমাবদ্ধতা, আপনার অবজারভেশনটা খুবই পার্টিকুলার অবজারভেশন। আমার মনে হয় যে দ্বিতীয় অবজারভেশন যেটা আপনি বলতে চাচ্ছেন সেটা মনে হয় অর্থনৈতিক জায়গা থেকে হতে পারে, দুইটা জিনিস। কিন্তু একজন শিক্ষকের, আমরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে চাকরি করছি, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সব জায়গায় শিক্ষকদের যে ক্লাসের যে লোড, এটি একটা বড় চ্যালেঞ্জ। কারণ এত পরিমাণ ক্লাসের লোড থাকে, এতগুলো খাতা সুপারভাইজ করা, আরও নানান ধরনের কাজ, এবং তার ব্যক্তিগত রিসার্চের কাজও আছে। সেই জায়গায় আত্মনিবেদিত হয়ে কাজ করার জায়গাটা একটু চ্যালেঞ্জিং আমার কাছে, যেটা মনে হয়। খুবই সত্য কথা। তো সেই ক্ষেত্রে স্যার, আপনার একজন অভিজ্ঞ অধ্যাপক এবং উপাচার্য হিসেবে আপনার সাজেশনটা আসলে কি, এটা কিভাবে রিডিউস করা যায়? একটাই সাজেশন আমার, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন আছে আমাদের, শিক্ষা মন্ত্রণালয়। আমি অনুরোধ করব আপনার মাধ্যমে, এই প্রোগ্রামের মাধ্যমে আরো অনেকে এরকম করে থাকেন আমি জানি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য বরাদ্দ বাড়াতে হবে একদম, এবং টিচারদেরকে গবেষণায় যাতে তারা ছাত্রছাত্রীদেরকে বেশি উদ্বুদ্ধ করতে পারেন তার জন্য টিচারদেরকেও ইনসেন্টিভ দিতে হবে। অর্থাৎ যে টিচার গবেষণা করাবেন তারও একটা ইনসেন্টিভ থাকতে হবে, স্যালারির বাইরেও, কারণ এর জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয় এবং তার এই ইনসেন্টিভ অনেক সময় দিতে হয়, প্রণোদিত করবে। তাহলে আপনি একটা নতুন জ্ঞান সৃষ্টি করতে চান, এই প্রসেসটা তো সহজ নয় স্যার। আমরা গল্প করছি, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপর বিরতির পর আবার ফিরব। প্রিয় দর্শক, আপনারা আছেন ডেটাস্কেপ রিসার্চ রাউন্ডআপ পাওয়ার্ড বাই মার্নেটে। আমরা কথা বলছিলাম আমাদের অতিথির সঙ্গে, নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গেই থাকুন। গবেষণার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। উচ্চশিক্ষা কিংবা চাকরির ক্ষেত্রে এগিয়ে থাকতে হলে নিজের নামে কিছু পাবলিকেশন থাকা অত্যন্ত জরুরি। অধিকাংশ ক্ষেত্রে পর্যাপ্ত দক্ষতা, সঠিক দিক নির্দেশনা এবং একটি দক্ষ টিমের অভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয় না। মার্নেট দিচ্ছে দলগতভাবে পাবলিক হেলথ, নিউট্রিশন, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন, লাইভলিহুড এবং এডুকেশন সহ 100টিরও বেশি থিম এবং সাব থিমে অথর এবং কো অথর হিসেবে গবেষণায় অংশগ্রহণের সুযোগ, যেখানে থাকছে মেটা অ্যানালাইসিস, লিটারেচার রিভিউ, কোয়েশ্চেনিয়ার ফরমেশন, ডেটা অ্যানালাইসিস, ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন এবং রেফারেন্সিং এর মতো 10,000 টাকার সমমূল্যের 5টি কম্প্রিহেন্সিভ ট্রেনিং। তাছাড়াও গবেষণার প্রতিটি ধাপে থাকছে নিয়মিত মেন্টরশিপ, যেখানে আপনাকে অভিজ্ঞ প্রশিক্ষক এবং গবেষক দ্বারা নিয়মিত হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও থাকছে মার্নেটের ফ্রি মেম্বারশিপের সুযোগ, যা আপনাকে বাংলাদেশের বিভিন্ন গবেষক এবং নেটওয়ার্কের সাথে যুক্ত হতে সহায়তা করবে। আর সবচেয়ে বড় কথা, নির্বাচিত 5টি আন্তর্জাতিক জার্নালে রয়েছে ফ্রি পাবলিকেশনের সুযোগ। এছাড়া আপনার পছন্দ মতো আন্তর্জাতিক ইন্ডেক্স জার্নালে গবেষণা প্রকাশের সহায়তা তো থাকছেই। তাই আর দেরি না করে এক্ষুনি রেজিস্ট্রেশন করুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডেটাস্কেপ রিসার্চ রাউন্ডআপ পাওয়ার্ড বাই মার্নেট পডকাস্টে। তো চলুন দর্শক, আমরা আবারও ফিরে যাই আমাদের রিসার্চ পডকাস্টের এই আড্ডায়। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর AHM মুস্তাফিজুর রহমান। স্যার, বিজ্ঞাপন বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে গবেষণার সংস্কৃতি চালু করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে বিশ্ববিদ্যালয়ে, বিদ্যায়তনিক পরিসরে, সেটা নিয়ে আপনি বিস্তারিত বলছিলেন। আমরা এর মধ্যেই চলে গিয়েছিলাম আমাদের নির্ধারিত বিজ্ঞাপন বিরতিতে, তো সেটা সম্পর্কে স্যার একটু শুনবো। ধন্যবাদ আপনাকে। আমি বলছিলাম যে একটা বাজেটের ব্যাপারটা বলছিলাম। জি স্যার। বাজেটের বাড়াতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আমাদের সকল ক্ষেত্রে জীবনযাত্রা অর্থাৎ জীবন পরিচালনার ক্ষেত্রে ইকোনমি, কার্ল মার্কস যেটা বলেছিলেন না, যে ইকোনমিক ডিটারমিনিজম, তার থিওরিটা, যে সবকিছুর চালিকা শক্তি আসলে অর্থনীতি। হ্যাঁ, সুকান্ত বলেছিলেন যে
প্রেম জ্বালানা দিয়ে পালিয়ে যায় যখন দারিদ্র এসে ঘরে বাসা বাঁধে না, এরকম। হ্যাঁ, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি গরিবের কাছে, রাইট? তো এই যে গবেষণা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের গবেষণা করবে, কিভাবে করবে? আচ্ছা, একটা ছেলে একটা মেয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, সে একটা গবেষণা করতে চায়, আর টিচার তাকে শিখিয়েছে হাউ টু ডু রিসার্চ, বাট গবেষণা করতে হলে তার অর্থের প্রয়োজন, কোথায় পাবে, কে দেবে তাকে? সো এটা সংকট। তো আমাদের এই দিকটা দেখতে হবে, সরকারের এই দিকটা খেয়াল করতে হবে। আর এর জন্য সরকারের একটা নির্দিষ্ট মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয়। আমার মনে হয় যে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি আপিল করব আমাদের মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের যারা আছেন, মন্ত্রী মহোদয় বা উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয়, যে এই বিষয়টার দিকে তারা দৃষ্টি দেবেন, এবং এটা দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, সেকেন্ড থিং যেটা বলবো আমি, কমিটমেন্টের কথা। কমিটমেন্ট অফ দ্য টিচার্স, ডিভোশন অ্যান্ড কমিটমেন্ট। আমি একটা কথা বলি আপনাকে, এটা যেহেতু অনএয়ারে যাবে, এটা ভাইরাল হবে, অনেকে শুনবে, তো এটা শুনবে, বাট আমি সত্যি কথাটা বলি, আমার শিক্ষকতা জীবনে আমি 1 মিনিট বা 2 মিনিট লেটে ক্লাসরুমে ঢুকেছি, এটা খুঁজে বের করতে হবে। আমি আত্মবিশ্বাসের সাথে বলছি, I tried to be so committed a teacher, এবং আমি ছেলেমেয়েদের ভালোবেসে পড়াতাম, ওদের সোশিওলজি শেখাতাম, আমি কোর্স শেষ করে পরীক্ষা দেবো এই জন্য কখনো পড়াতাম না। এটা মনে হয় যে সোশিওলজির সাথে মানুষের যে নিবিড় সম্পর্কের জায়গাটা, আমরা তো সমাজবদ্ধ জোটবদ্ধ অবস্থায় বেঁচে থাকি, তো মানুষের সাথে সোশিওলজির যে নিবিড় সম্পর্কটা, শুধুমাত্র সোশিওলজি না, যে কোনো শিক্ষার সাথে মানে সমাজের মানুষের যে নিবিড় সম্পর্কটা, এটা তো মূলত শিক্ষা কি? মানুষকে আলোকিত করা, মানুষের জীবনমানকে আলোকিত করে এবং সমাজকে একটা উন্নত দিকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কার্যকরী পদ্ধতিগত তত্ত্ব যেগুলো আছে। তো সোশিওলজির ক্ষেত্রে বা অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে এটা আরো বেশি নিবিড়, ফিলোসফির ক্ষেত্রে এটা আরো নিবিড়। সেই জায়গা থেকে মনে হয় আপনার এই জায়গাটা বেশি মানে গঠনমূলক জায়গা তৈরি হয়েছে। খুব সুন্দর। এবং আমি এটা মানে আমার এক ধরনের অবজারভেশন আছে সেই জায়গা থেকে। খুবই সুন্দর বলেছেন আপনি। আমি সেই জন্য বললাম যে টিচার যদি কমিটেড হন এবং তারা যদি সেভাবে শিক্ষার্থীকে গবেষণার ব্যাপারে তাদেরকে ইন্সপায়ার করেন এবং প্রয়োজনীয় যে যোগ্যতা, সেই যোগ্যতা তাদেরকে যোগ্য হিসেবে তাদেরকে গড়ে তোলেন, হ্যাঁ, স্কিলটা একদম, হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেল্প করেন, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে কখনো না কখনো সেই শিক্ষার্থী সময় এবং সুযোগ পেলে কাজ করবে, গবেষণা করবে। এটা খুব দরকার। এবং টিচারদের আমি একটা কথা, এটাও আমি সবসময় বলি এই কথাটা, যে একজন টিচারকে যদি বলি আপনি স্মাইলিং যদি না থাকতে পারেন ক্লাসরুমে, আপনি সেদিন ছুটিতে থাকেন, আপনি বলেন যে আমি শরীরটা ভালো, আমি ক্লাসে আসতে পারবো না। কেন? আপনি স্মাইলিংলি ক্লাসরুমে আপনার প্রেজেন্টেশনটা দিতে পারবেন না বা পড়াতে পারবেন না। আপনি গবেষক মাঠে গেছেন, গবেষণার কাজে শিক্ষার্থীদের সাথে আপনি ভালো আচরণ করতে পারছেন না। সো আপনি হয়তো গ্রামে গবেষণা করেন, গ্রামের মানুষের সাথে আপনি মিশতে পারেন না, তাহলে তো হবে না। মানে একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ তৈরি করা। গবেষককে, একজন শিক্ষককে খুব সাধারণ মানুষ হতে হবে। স্যার, আমি এই প্রসঙ্গে একটু আসছি, যেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে গবেষকের মৌলিক যে বৈশিষ্ট্যগুলোর জায়গা আছে, একজন মানে অভিজ্ঞতা সম্পন্ন গবেষক হিসেবে, অপেক্ষাকৃত প্রবীণ গবেষক হিসেবে, যারা একেবারে নতুন, যারা লেকচারার হিসেবে শুরু করেছে বা বিভিন্ন রিসার্চ ফার্মে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে, তাদের আসলে গবেষণা শুরু করার ক্ষেত্রে কি ধরনের উদ্যম নিয়ে আগাতে হবে বা কি কি জিনিস তাদের মাথায় রাখতে হবে? খুব চমৎকার প্রশ্ন। এটার একটাই উত্তর, সেটা হচ্ছে যে আপনি যেসব থিওরিটিক্যাল বিষয়গুলো পড়াশোনা করলেন, ক্লাসরুমে পড়লেন, তো সেগুলো কিন্তু কাজে লাগাতে হবে। আচ্ছা, হাউ? ইউ গো টু পিপল, ইউ স্টাডি দেম, ইউ নো দেম, ইউ লার্ন অ্যাবাউট দেম, অ্যান্ড ইউ লার্ন ফ্রম দেম, ইউ পার্টিসিপেট উইথ দেম। একদম। আপনার একাডেমিক্স যত অ্যাক্টিভিটিস আছে সেগুলোকে আপনি নিয়ে যান, স্প্রেড করেন। আপনি শুধু ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ রাখলেন, সব পাওয়ার প্রেজেন্টেশন হলো, সেমিনার হলো, বহু কিছু হলো, কাজ হবে না যদি না আপনি মাস পিপলের মধ্যে ছড়িয়ে দিতে পারেন আলোটাকে। আজকে কিন্তু আমাদের এটা দরকার, পার্টিসিপেটরি রিসার্চ বলি আমরা, কি সেটা। আপনি গ্রামের লোক, যে গ্রামে গবেষণা করবে, গ্রামের লোকদেরকে আপনি ইনভলভ করেন আপনার গবেষণার মধ্যে, তারাও গবেষক, আপনি তাদের কাছ থেকে শেখেন, লেসন নেবেন,
ওকে, সো আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যে প্রশ্নটা করেছেন, যে আমাদের উচিত হবে যে আমাদের শিক্ষার্থীকে এইভাবে মোটিভেশন দেওয়া, বি উইথ পিপল, লাভ পিপল, বি অর্ডিনারি, নো অহংকার, নো প্রাইড, নো ভ্যানিটি। এবং আপনি খুব পণ্ডিত হয়ে গেছেন, কখনো তো আমরা পণ্ডিত হতে পারি না। অ্যান্ড বি এ স্টুডেন্ট অফ অল অ্যান্ড এভরিবডি ইন সোসাইটি, এনিবডি ইন সোসাইটি। সমাজের যে কোনো মানুষের আপনি ছাত্র, আমি ছাত্র। যদি এমন হতে পারি, আমরা ভালো গবেষক হতে পারবো। আমাদের মধ্যে একটা ইনকুইজিটিভনেস ডেভেলপ করবে, একটা অনুসন্ধিৎসা কাজ করবে। যদি এটা কাজ করে, তাহলে আমরা ভালো গবেষক সৃষ্টি করতে পারবো। আমাদের ছেলেমেয়েরা গবেষক। খুবই চমৎকার এবং খুবই একদম গঠনমূলক জায়গা। একদম এটা মনে হয় যে একজন গবেষক হিসেবে নয়, একজন ভালো মানুষ না হলে এটা আসলে বলা সম্ভব নয়। আমি স্যার আপনাকে যতটুকু অবজার্ভ করেছি, আপনি যেটা বলেন ফ্রম ইওর সোল, এটা ইটস নট মাই কমপ্লিমেন্টেশন, আমি কমপ্লিমেন্ট করতে চাই না, বাট একদম একদম, কারণ আমি শ্রেণীকক্ষে যখন আপনাকে পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যখন পেয়েছি, এই অবজারভেশনটা আমার আছে আমার জায়গা থেকে, এবং এটা আমাকে অনুপ্রাণিত করে। এটা কিন্তু আপনার কাছ থেকে আমার এক ধরনের শিক্ষা। অনেক ধন্যবাদ। তো স্যার আরেকটা বিষয় আমি একটু জানতে চাই আপনার কাছে। আমরা জানি যে এখন ইন্টারডিসিপ্লিনারি গবেষণা হচ্ছে, মাল্টিপল জায়গা থেকে গবেষণা হচ্ছে। ইন্টারডিসিপ্লিনারি গবেষণার ক্ষেত্রে কোলাবোরেশন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেক্ষেত্রে ক্রস বর্ডার রিসার্চ হতে পারে, তারপরে হতে পারে বিভিন্ন দেশীয়, যে এখন তো আমরা দুইটা ফরমেশনের মধ্যে আছে, একটা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়। তো এই যে বাউন্ডারিগুলো আছে, সেই বাউন্ডারিগুলোকে ভাঙা, ইউজিসি ইতিমধ্যে কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, যেগুলো হচ্ছে কোলাবোরেটিভ রিসার্চের ক্ষেত্রে ফান্ড ক্রিয়েট করা, সেগুলো হচ্ছে, এবং বেসরকারি পর্যায়ে কাজ হচ্ছে, যেমনটা আমাদের ডেটাস্কেপ করছে, নতুনদেরকে তৈরি করার জন্য তারা একটা প্রকল্প হাতে নিয়েছে মারনেট নামে। তা আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের যে প্রক্রিয়া, এই জায়গায় কোলাবোরেশনটা কী ধরনের ভূমিকা রাখতে পারে, বা এটা কতটুকু গুরুত্বপূর্ণ? থ্যাংক ইউ ভেরি মাচ, খুব চমৎকার প্রশ্ন, ভেরি টাইমলি। আমি আপনাকে একটা কথা বলি, আবার একটু অতীতে ফিরে যায়। আমি যখন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হলাম, আমার ভিতরে একটা আইডিয়া কাজ করলো। আমি লক্ষ্য করলাম যে আমি যখন ভাইস চ্যান্সেলর হলাম, তার আগে আমার মাননীয় কোনো উপাচার্য বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো কোলাবোরেশন আমাদের তখনও হয়েছিল না। অ্যান্ড আই স্টার্টেড ইট, আই টুক দ্য ইনিশিয়েটিভ। আমি ইরান গেলাম, ফেরদৌসি ইউনিভার্সিটিতে। আমি মালয়েশিয়াতে একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, ইউআইটিএম, একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার, আমি সেখানে গেলাম। আমি ইন্ডিয়াতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে গেলাম। আমি চায়নাতে একটা প্রোগ্রাম হলো, আমি যেতে পারলাম না করোনার জন্য। বাট হয়ে গেছে, সমঝোতা চুক্তি হয়ে গেছে, কোলাবোরেশন আমি প্রতিষ্ঠিত করেছি। 4টা বিশ্ববিদ্যালয়ের সাথে আমি এই কাজটা করলাম। কি সেটা? কোলাবোরেটিভ রিসার্চ হবে, এক্সচেঞ্জ প্রোগ্রাম হবে, এবং ওই যে আপনি যেটা বললেন যে আন্তর্দেশীয় একটা কোলাবোরেশন, গবেষণা এবং শিক্ষা, বোথ থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল, দুই বিষয়ে শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম হবে, এবং সমস্ত কি বলে যে প্রসিডিওরটা ডিজাইন করে দিয়েছিলাম। আমি নিজে ভিজিট করেছি ইরানে, আমি গিয়েছিলাম ফেরদৌসি ইউনিভার্সিটিতে, ওকে, এবং সেখানে আমি বাংলাদেশের পতাকা রেখে আসছি ওই বিশ্ববিদ্যালয়ে। আই ওয়াজ দি ফার্স্ট ম্যান ভিজিটেড দ্যাট ইউনিভার্সিটি ফ্রম বাংলাদেশ। খেয়াল করেছেন? খুবই চমৎকার একটা অভিজ্ঞতা। এবং মালয়েশিয়া তো সেটা করে আসছি, ফাইনাল ডিপার্টমেন্ট থেকে গিয়েছিলাম। যেটা বললাম, এটা একটা যেমন দিক আছে, আরেকটা দিক আছে। কি সেটা? বাংলাদেশের মধ্যে যেসব গবেষণা সংস্থা আছে, ওইসব গবেষণা সংস্থাগুলোর সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা সমঝোতা হতে পারে, লিঙ্ক আপ হতে পারে, এবং তারা জয়েন্ট ভেঞ্চারে তারা বিভিন্ন গবেষণা করতে পারে। এটা একটা। বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে না, এইসব ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টগুলো, ওদেরও রিসার্চ সেল থাকে সেখানে, এবং সেখানে অনেক ভালো ভালো একাডেমিক্স, আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটই তো ওখানে ম্যানেজমেন্টে থাকেন, কাজ করছেন। তাদের সাথে ওই যে বললাম একাডেমিয়া, ইন্ডাস্ট্রি, তাদের মধ্যে একটা কোলাবোরেশন হতে পারে। তাহলে একটা বিশাল বড় রিসার্চ হাব বা নেটওয়ার্ক তৈরি হয়ে যেতে পারে। তারপর যেটা বলেন, খুব চমৎকার আপনি বলেছেন, আপনার যে ইনোভেটিভ ইয়েটা, আপনাকে আমি শ্রদ্ধা করি। সুন্দর সুন্দর আইডিয়া আপনি নিজেই আমাকে করতেছেন, আর কি সৃষ্টি করে দিচ্ছেন, হেল্প করছেন। সেটা হলো কি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় কি পাবলিক বিশ্ববিদ্যালয়, ফরগেট ইট, একদম। হোয়াই ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ইউনিভার্সিটি, একদম ওয়ান অ্যান্ড অনলি কনসেপ্ট ইউনিভার্সিটি। ওয়েল, আমি আপনাকে একটা কথা বলি। জি স্যার। প্লেটোর একাডেমি থেকে বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের যাত্রা শুরু হয়েছিল, এবং এটা মাল্টিডিসিপ্লিনারি,
সেখানে ফিলোসফি ছিল, সেখানে এথিক্স ছিল, সেখানে লিটারেচার ছিল, মিউজিক ছিল, ফিজিক্যাল এক্সারসাইজ ছিল, হ্যাঁ, ফিলোসফি বললাম। তো এখানে হিস্ট্রি ছিল, তো বিভিন্ন কিছু, বায়োলজি ছিল, ম্যাথামেটিক্স ছিল, অ্যারিস্টটলের একাডেমি, লাইসিয়াম, সেখানেও এরকম। তো ওই যে ইউনিভার্সিটির যে কনসেপ্টটা ওখান থেকে শুরু হয়েছিল খ্রিস্টের জন্মের 300 বছর 400 বছর আগে থেকে। এবং সক্রেটিস একটা কথা বলেছেন কি, ভার্চু ইজ নলেজ, নলেজ ইজ ভার্চু। আমি একটা কথা বলি আপনাকে, এই প্রোগ্রামের মাধ্যমে এটা পিচ করছি। পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয়ের, সকল ডিসিপ্লিনের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটাই, সেটা কি, জ্ঞান সৃষ্টি করা। এবং রিসার্চ ছাড়া জ্ঞান সৃষ্টি সম্ভব নয়। এক, দুই, যে এক্সিস্টিং নলেজ আছে এই পৃথিবীর বাসী অর্জন করেছে, শিক্ষার্থীরা শিক্ষার মাধ্যমে অর্জন আমরা করেছি, সেগুলোকে আবার যাচাই করে দেখা, সেগুলো কি ঠিক আছে নাকি এগুলোকে যুগোপযোগী করতে হবে, এই বিষয়টা দেখা। আর এটা দেখতে গেলেও আমাকে গবেষণা করতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট আসেন, যেখানে আমি যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে রাষ্ট্রের প্রয়োজনে আমাদের বিভিন্ন ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট প্রয়োজন। আমার ফিলোসফার প্রয়োজন, সোশিওলজিস্ট প্রয়োজন, ডক্টর প্রয়োজন, ইঞ্জিনিয়ার প্রয়োজন, রাইট? টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমরা ওখানে কত ভাগ আছে, রাইট? সো আমার পলিটিক্যাল সায়েন্টিস্ট দরকার আছে, আমার হিস্ট্রিয়ান দরকার আছে, না, আমার ডেমোগ্রাফার দরকার আছে, আমার জিওগ্রাফার দরকার আছে, সো বটানিস্ট দরকার আছে। কেন? বিশ্ববিদ্যালয় আছে, এখানে কলেজ আছে, কে পড়াবে? প্লাস রাষ্ট্রের বিভিন্ন সংস্থাগুলো আছে, মিনিস্ট্রিগুলো আছে, ওখানে কাজ করবে, সেখানে স্পেশালাইজড দক্ষ লোক লাগবে। তার জন্য তো বিশ্ববিদ্যালয় হিসেবে ডিসিপ্লিনের থেকে শিক্ষাপ্রাপ্ত গ্রাজুয়েট লাগবে। এটা হচ্ছে প্রাথমিক ভিজিবল উদ্দেশ্য পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয়ে। আমি কিন্তু একটা চমৎকার কথা বলছি, খেয়াল করবেন, মূল্যবান। তাহলে ভিজিবল অ্যান্ড ইমিডিয়েট গোল অ্যান্ড এইম অফ অল ইউনিভার্সিটিস ইন দ্য গ্লোব ইজ টু ওয়ার্ক ফর দি development of the world and civilization, তাই না, upliftment or development or improvement, এটা ইমিডিয়েট গোল। বাট আলটিমেট গোল কি জানেন? একটা বিন্দু ওখানে জল জল করছে, কি সেটা? ক্রিয়েট এ ভার্চুয়াস ইন্ডিভিজুয়াল ফর দি ওয়ার্ল্ড, টু মেক দি ওয়ার্ল্ড ওয়ান্ডারফুল, বিউটিফুল, পিসফুল, কনফ্লিক্টলেস, নো রিভেঞ্জ, no vindictiveness, no war, no conflict. We are friends. Let's make this planet peaceful. সক্রেটিস বলেছে, মহান দার্শনিক, ভার্চু ইজ নলেজ, যে শুধুমাত্র নলেজেবল ম্যান যারা আছে তারা এমন একটা ভার্চুয়াল সমাজ করতে পারে। একদম। আর অল ইউনিভার্সিটিস, যে কোনো অ্যাকাউন্টিং পড়েন আর সোশিওলজি পড়েন, আলটিমেট গোল হচ্ছে আপনি একজন ভালো মানুষ সৃষ্টি করলেন, এবং এমন একটা গ্রাজুয়েট আপনি সৃষ্টি করলেন, হোক সে ফিলোসফি, হোক সে অ্যাকাউন্টিং, কিন্তু আলটিমেটলি সে একটা ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার দীক্ষা গ্রহণ করেছে আপনার বিশ্ববিদ্যালয় থেকে, সেটা প্রাইভেট হোক পাবলিক হোক, খুলে জানে সব। আমার মনে হয় যে আজকের যে টোটাল পডকাস্ট, এই পডকাস্টের একদম কোর পার্ট এই সকল বিশ্ববিদ্যালয় একটা ইন্টারাকশন, মিথস্ক্রিয়া তৈরি করার মাধ্যমে আলটিমেট ভার্চুতে পৌঁছানো, এবং সেটা হচ্ছে একটা পিসফুল ওয়ার্ল্ডের। ইয়েস, এটার ইম্প্যাক্ট, এটার স্ট্রেংথ, it's a big deal. It's a huge portion. এই যে পৃথিবীতে সংকটই হচ্ছে, গবেষণা করেন কেন হচ্ছে, হোয়াই? আরব ওয়ার্ল্ডগুলো কেন চুপ? গাজাতে প্রতিদিন মানে 50-60 জন, এবং শিশুর কান্না, এবং তাদের আটকে খাবার নেই, কাপড় নেই, হ্যাঁ, আশ্রয় নেই। তাহলে আপনি গবেষণা করেন কেন? আরব ওয়ার্ল্ড চুপ কেন? বর্তমান বিশ্বে কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে যে ইস্যুগুলো আছে সেগুলো দিয়ে তো ব্যাপক গবেষণা হতে পারে, মাল্টিডিসিপ্লিনারি, ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ হতে পারে। একদম। আর দেশের মধ্যে তো হতে পারেই, অবশ্যই হতে পারে। আপনি এনভায়রনমেন্ট নিয়ে গবেষণা করবেন, আপনি যখন এনভায়রনমেন্ট নিয়ে গবেষণা করবেন বাংলাদেশে, তখন একজন সমাজবিজ্ঞানীর প্রয়োজন হবে, একজন পলিটিক্যাল সায়েন্টিস্টের প্রয়োজন হবে, অ্যানথ্রোপোলজিস্টের প্রয়োজন হবে, একজন জিওগ্রাফারের প্রয়োজন হবে, একজন বটানিস্টের প্রয়োজন হবে, রাইট? সো ইউ সি, দিস ইজ ইন্টারডিসিপ্লিনারি, মাল্টিডিসিপ্লিনারি একটা টিম দরকার হবে সাকসেসফুল একটা গবেষণা করার জন্য, যেটা এনভায়রনমেন্টের যে প্রেডিকশনের জন্য ফ্রুটফুল কিছু কাজ করতে পারবে, কন্ট্রিবিউট করতে পারবে তারা। That's the important thing. We need more and more multidisciplinary and interdisciplinary research endeavor and effort. Thank you, sir. To make a healthy society, a successful and improved
and developed society and nation. আমরা আসলে আলোচনাটার এত চমৎকার একটা জায়গায় যে পৌঁছেছি, যে জায়গায় আপনি পিসের কথা বললেন এবং নানান বিষয় আছে। আমি একটু একটা প্রশ্ন, এটা একেবারে শুরুর দিকেই করা উচিত ছিল, কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে এটা দরকার, যে একজন সমাজবিজ্ঞানী হিসেবে, সমাজবিজ্ঞানের যে মানে একদম জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে, উপাচার্য হিসেবে আপনি মনে করেন যে বাংলাদেশে কি কি বিষয় নিয়ে আরো গবেষণা হতে পারে এই সমাজবিজ্ঞানের বিষয়গুলো নিয়ে, একেবারে কন্টেম্পোরারি সিচুয়েশন? খুব সুন্দর প্রশ্ন করেছেন, অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত টাইমলি, গুরুত্বপূর্ণ তো বটেই। আমি একদম পরিবার থেকে শুরু করতে চাই। আচ্ছা, ফ্যামিলি আনরেস্ট নিয়ে গবেষণা হতে পারে। ফ্যামিলি আনরেস্ট, আজকে জানেন বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের হার কেমন বাড়ছে। আপনি কি জানেন যে প্যারেন্টাল যে কন্ট্রোল ফ্যামিলির ছেলে মেয়েদের উপরে, চিলড্রেনের উপরে, এটা খুব লুজ হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। এখন আগে আমরা মা বাবার কথা আমাদের কাছে বেদবাক্য ছিল, সূর্যাস্তের পরে বাসায় আসতে পারবেন, তার আগে বাসায় যেতে হবে, বাবা বলতেন, ওটাই আমরা মানতাম। সন্ধ্যার পর বাইরে যাওয়া যাবে না, বাস যেতাম না, প্রশ্নই আসে না। আমরা শুনতাম মা বাবার কথা। আমি সংক্ষিপ্ত করি, এখন সন্তানদের কথা শুনতে হয় মা বাবাকে। আমাদের যুগে আমরা শুনতাম, মা শুনতো বাবার কথা, আর এখন ৯৯% ক্ষেত্রে বাবাকে শুনতে হয় মার কথা। আমি তাই বলে এখানে মেয়েদের বিপক্ষে বলছি না, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আমার মেয়েরা অনেক স্বাধীন হয়েছে, তারা ফ্রিডম এনজয় করছে, আমি শ্রদ্ধা জানাই, ওকে। কিন্তু তার অর্থ এটা হবে না যে বাবারা নিগৃহীত হবে, অবহেলিত হবে, এবং পরিবারের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হবে যে সন্তানের সামনে সন্তান লক্ষ্য করবে যে তার বাবা খুবই ইনফেরিয়ার, মা সুপিরিয়র। ন, একটা সুন্দর লাভিং কনজেনিয়াল একটা ফ্যামিলি অ্যাটমসফিয়ার থাকতে হবে। এটাতে গবেষণা হতে পারে, খুবই চমৎকার। Yes. এবং এই সময় এসে ইথিক্স ভ্যালুজের যে গবেষণা হতে পারে এটা নিয়ে। কি সোশ্যালাইজেশন, ছেলেমেয়েরা আজকে কিভাবে বড় হচ্ছে, সোশ্যালাইজেশন একটা প্রসেস। সোশ্যালাইজেশন হচ্ছে সামাজিকীকরণ আমাদের সমাজবিজ্ঞানের পরিভাষায়, যে একটা সন্তান ছোট থেকে বড় হয়, মৃত্যু পর্যন্ত চলে প্রক্রিয়াটা, শেখে। কিভাবে শিখছে আজকে, আগে কিভাবে শিখতো, এটা তুলনা হতে পারে। আর এখনকার ছেলেমেয়েরা কিভাবে শিখছে, আরে কেন তারা ডিরেইলড হয়ে যাচ্ছে, কেন পড়াশোনায় অমনোযোগী, ব্যাপরোয়া, কথাবার্তা শুনবে না, স্বাধীনভাবে চলবে, ইচ্ছামতো রাত জাগবে, ঘুমাবে, মোবাইল, ইন্টারনেট, বিভিন্ন কিছু আছে, ফেসবুক, এসবে পড়ে থাকবে। এইসব নিয়ে গবেষণা হতে পারে। ইউজ অফ টাইম বাই দ্য ইয়াং পিপল, ইয়েস, হোয়াই দে আর মোস্ট অফ দেম আর আউট অফ কন্ট্রোল, প্যারেন্টাল কন্ট্রোল, এটা নিয়ে গবেষণা হতে পারে। খুব ইম্পর্টেন্ট, রাইট? কাজে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। কখনো আমরা পিসফুল একটা ফ্যামিলি, যদি একটা পিসফুল ফ্যামিলি না থাকে, মনে রাখবেন নেপোলিয়ন বলেছিল, একটা মা দাও, আমি সুন্দর একটা দেশ, জাতি উপহার দেব। একটা মা মানে একটা পরিবার, মনে রাখবেন। তাহলে এই পরিবারটা আমাদের সুন্দর করতে হবে, এবং এই পরিবার থেকে আমাদের গবেষণা শুরু করতে হবে। খুবই চমৎকার। তারপর আপনি বৃহত্তর সমাজে যাবেন, ড্রাগ এডিকশন আছে, নারী নির্যাতন আছে, পভার্টি আছে, ক্রাইম আছে, রাইট? আমরা যদি এটা দুর্নীতি আছে, একটু স্পেসিফাই করতে চাই, তাহলে আমাদের মনে হয় যে কন্টেম্পোরারি ইস্যুতে হচ্ছে আমাদের একদম ফ্যামিলি এবং সোসাইটির নানা উপাদান নিয়ে সমাজবিজ্ঞানের আলোকে গবেষণা হতে পারে। স্যার, আমরা আসলে আলোচনাটার একেবারে শেষের দিকে এসেছি। দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে যেটি মনে হচ্ছে, আপনি বলছিলেন সমাজে যে ইথিক্স বা ভ্যালুজের কথা। এক্সকিউজ মি, আরেকটা কথা আমি বলি। জি স্যার। আজকে যে ম্যারাইটাল আনরেস্ট, দাম্পত্য ভাঙন, এটা একটা হুমকি, আপনি জানেন ফ্যামিলি পিসের ক্ষেত্রে। তো এটা নিয়ে ব্যাপক একটা বিশাল থ্রেট কিন্তু এটা। ইয়েস। এবং কত সন্তান ভালোবাসা করেই তারা বিয়ে করে, একদম, বাট 2-3 বছরের মাথায় সব তিক্ত হয়ে যায়, অভিজ্ঞতা তৈরি হয়ে যায়, কেন ভেঙে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি একটু রিসার্চারের প্রশ্নে আসতে চাই স্যার, যেটা হচ্ছে যে একজন রিসার্চারকে ইথিক্সের দিক থেকে তার কি কি জায়গাগুলো ঠিক করতে হবে, তার নৈতিকতার জায়গাগুলো কি কি ঠিক করতে হবে? আমি তো একটা কথা বলি সবসময়, ইউনিভার্সিটি যখন ভাইস চ্যান্সেলর আমি ছিলাম, ওখানে মাদকাসক্তির ব্যাপারে একটা সেমিনার হচ্ছিল। সেখানে আমি লেকচারে বলেছিলাম যে আমার কাছে একটাই শুধু শব্দ আছে, সব দূর হয়ে যাবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি সেটা? LOVE, লাভ। একদম। আপনি ভালোবাসুন আপনার সন্তানকে, শিক্ষক ভালোবাসুক তার শিক্ষার্থীকে, সরকার ভালোবাসুক তার নাগরিককে,
ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টের ম্যানেজার ভালোবাসুক তার শ্রমিককে, জমিদার অথবা মহাজন যা আছে সাধারণ তার ব্যবসা করে ছোটখাটো তাদেরকে ভালোবাসুক। অর্থাৎ যারা সুপিরিয়র আছে, ইনফিরিয়র যারা আছে তাদেরকে ভালোবাসবে। একটা ব্যালেন্সে আসতে Yeah. হবে একদম। অর্থাৎ লাভ ফিলোসফি, মাই ফিলোসফি ইজ সিম্পলি লাভ টু সলভ অল সোসাইটির প্রবলেমস। খুবই চমৎকার স্যার, একদম। আপনি জানেন আমি কখনো একদম যে ক্লিন করে স্ক্যাভেঞ্জার, সেখান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ইয়েতে আমার ছিলেন ট্রেজারার সাহেব, ইন বিটুইন কাউকে আমি কখনো তুমি বা তুই বলিনি, আপনি করে বলতাম। স্মাইলিং জিজ্ঞেস করতাম আপনি কেমন আছেন সকালবেলা যখন আমি আসতাম। বিশ্বাস করেন, আমি মনে করি বাংলাদেশের সকল উপাচার্য, সকল শিক্ষকরা যদি শিক্ষার্থীর সাথে এমন করে আচরণ করে, সকল মানুষের সাথে, আমরা একটা খুবই সুন্দর একটা কনজিনিয়াল সোসাইটি, সুন্দর একটা সোসাইটি নির্মাণ করতে পারি। আপনি লাস্টে কি কথা বলেছিলেন, যেন কি কথা বলেছিলেন? এথিক্সের কথাটা এথিক্স। আমাদের এথিক্স হবে এই লাভ, ভালোবাসা অ্যান্ড কমিটমেন্ট এবং অবজেক্টিভ মানে বস্তুনিষ্ঠতা। সমাজ বিজ্ঞানের গবেষণায় খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। বস্তুনিষ্ঠতা মানে হচ্ছে আমি কিছু বুঝি না, কিছু চিনি না, আমি জানি সত্য, আমি সত্য অনুসন্ধান করি, এটাই গবেষণা। গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে সত্য অনুসন্ধান করা। ইয়েস, সত্য অনুসন্ধান করতে হলে আমাকে তো সত্যবাদী হতে হবে। যা আমি কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। তো গবেষকের এথিক্স একটাই, নৈতিকতা একটাই, সেটা হলো সে বস্তুনিষ্ঠ হবে। একেবারে স্যার, মানে আমরা খুব চমৎকারভাবে একটা ডেফিনেশন শুনলাম এবং আপনার পারসেপশনটা খুবই আমার ভালো লেগেছে। একেবারে শেষের দিকে একটা প্রশ্ন, আপনি যেহেতু একাডেমিশিয়ান, দীর্ঘ সময় ধরে কাজ করেছেন বিভিন্ন পিএইচডির, আমি একজন ছাত্রই মনে করি আমাকে। না সেটি তো স্যার আপনার বিনয়, আপনি অসংখ্য পিএইচডির গবেষণার সুপারভাইজার ছিলেন, এমফিল এর গবেষণার সুপারভাইজার ছিলেন, 4 জন বা 5 জন। আচ্ছা, কিন্তু আপনার মাস্টার্স বা এগুলো নিয়ে অনেকগুলো কাজ আছে এবং বিভিন্ন প্রকল্পের কাজেরও অভিজ্ঞতা আছে। আমি একটু স্যার জানতে চাই যে পিএইচডি গবেষণার মান উন্নয়নের ক্ষেত্রে কি কি করণীয় আছে, এটি আমাদের একেবারে শেষ প্রশ্ন স্যার আপনার কাছে। আসলে এই ডিগ্রিটা অনেক হয়ে গেছে ইদানিং, আমার কাছে মনে হয়েছে খুব সস্তা হয়ে গেছে, এমন মনে হয় কখনো। এখন আমি যদি কথা বলি এটা তো ভাইরাল হবে, আমার বিরুদ্ধে আমার সম্মানিত কলিগরা কোনো প্রশ্ন তুলতে পারেন। আমরা একেবারে কনস্ট্রাকটিভ জায়গা থেকে কথা বলতেই হবে, সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ জায়গা থেকে কথা। এটাকে এত সহজ করা ঠিক নয়, এটা লিমিট করা উচিত। সবাই গবেষণা করতে আসলো, সবাইকে পিএইচডির জন্য গবেষণা করাবেন, পিএইচডি ডিগ্রি ওরিয়েন্টেড গবেষণা করতে হবে, আমি মনে করি যে এটা ঠিক হবে না, এটা ঠিক নয়, এটাকে লিমিট করা উচিত একদম। এবং সবচেয়ে বেস্ট যে স্টুডেন্ট আছে, একাডেমিক পারফরমেন্স যার, আপনি তাকে দেন। তাছাড়া একজন মফস্বল কলেজ থেকে একটা ছেলে এসছে, কোনো ফার্স্ট ডিভিশন ফার্স্ট ক্লাস কোনোদিন সে পায়নি, প্রাইভেট কলেজে একজন টিচার, তার প্রতি সমস্ত সম্মান রেখে আমি বলছি দরকার নেই আপনার পিএইচডি, কারণ এই ডিগ্রি সম্পর্কে এই ডিগ্রিটা অবমূল্যায়িত হবে, মানুষ ভুল বুঝবে। আপনি ওখানে পড়ান। এবং কি জানেন, বিষয়টা এরকম হয়েছে যে আজকে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এমন সব টিচারদেরকে পিএইচডি ডিগ্রি দিচ্ছে, হয়তো বা তারা ভালো, ঠিক আছে, কিন্তু আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, তারা ডিগ্রি করতে পারলেও তাদেরকে এনকারেজ করে না, বলেন যে না আপনারা পড়ান, ভালো ছাত্র সৃষ্টি করেন, ঠিক আছে, গবেষক সৃষ্টি করেন, অন্যভাবে গবেষণা করেন, কিন্তু পিএইচডি ডিগ্রির জন্য নয়। মানে একটা হচ্ছে স্ক্রিনিং হওয়া উচিত এবং সেই জায়গাটা হচ্ছে একেবারেই মান উন্নয়ন করে মানসম্মতভাবে একটা পিএইচডি। হ্যাঁ, তো পিএইচডি ডিগ্রির জন্য যেটা আমি বললাম তো যে ফিলিপিন্সে আমি মাস্টার অফ সায়েন্স ডিগ্রি যখন করলাম, আমাকে কোর্স ওয়ার্ক শেষ করার পরে 8 ঘন্টার পরীক্ষা দিতে হলো, 8 আওয়ার্স। পুরো ইমাজিন, 8 ঘন্টার পরীক্ষা দেওয়ার পরে যখন আমি সেই পরীক্ষায় সাকসেসফুলি কোয়ালিফাই করলাম, উত্তীর্ণ হলাম, তখন আমাকে পারমিশন দেওয়া হলো তুমি এখন একটা থিসিস করতে পারো। আচ্ছা, ইউ গো ফর ফিল্ড ওয়ার্ক টু ডু ইউর থিসিস। তার মানে তাদের স্ক্রিনিং এর প্রক্রিয়াটা খুবই সবাই পিএইচডি করতে পারে না ওখানে। নো সো আমার মনে হয় এই বিষয়টা আমার দেশেও করা উচিত। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, মূল্যবান বিবেচিত হবে ডিগ্রিটা মান ফিরে পাবে, আবার সম্মানটা অন্যরকম। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার ডেটাস্কেপ এবং মারনেটের যারা আছে তাদের উদ্দেশ্যে বা আমাদের যারা পডকাস্টটি দেখেন নিয়মিত দর্শক শ্রোতা, তাদের উদ্দেশ্যে যদি স্যার আপনি ছোট্ট করে কিছু বলবার থাকে। প্রথমে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আপনাকেই, যেহেতু আপনি আমাকে ইনভাইট করেছিলেন জন্য আমি এখানে আসতে পেরেছিলাম। আপনি আমাকে সংযুক্ত করেছেন ডেটাস্কেপ এবং মারনেটের সাথে। ডেটাস্কেপ এবং মারনেট এই সংগঠন দুটোর সাথে যারা জড়িত আছেন, কর্মকর্তাবৃন্দ আছেন,
ইভেন যারা কর্মচারী যারাই আছেন না কেন, সবাই টিম তো এটা, রাইট? ইয়েস স্যার। টিমের প্রত্যেকটা সম্মানিত সদস্যের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। এটা একটা মহতী উদ্যোগ তারা গ্রহণ করেছেন, আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি এতে করে উপকৃত হবেন যেসব আমি যে জ্ঞানী মনে করি না, বা যতটুকু জ্ঞান আমার ছিল তার কিছু প্রকাশ আমি এখানে করতে পারলাম। আপনাকে এই জন্য ধন্যবাদ। আপনার নিশ্চয়ই আরও আমার মতো আরও আমার চেয়ে অনেক বিদগ্ধ আরও পণ্ডিত যারা এখানে আসবেন, তাদের কথা থেকে, তাদের আলোচনা থেকে অনেক উপকৃত হবে। যারা শুনবেন, ওখানে ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা থাকবে, বা বিভিন্ন যারা গবেষণা করতে চান তারা থাকবেন, সবাই উপকৃত হবে। কাজেই সেদিক থেকে আপনাদের এই প্রোগ্রামটা আমি অভিনন্দন জানাই আপনাদেরকে, স্যার, এবং এটা সফল হোক, এর মহৎ এই উদ্যোগটা উত্তরোত্তর সম্প্রসারিত হোক। আমি সে দোয়া করি, আপনাকে আশীর্বাদ করি। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা, সেই সাথে শ্রদ্ধা সম্মান। আপনাদেরকেও শ্রদ্ধা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক, ডেটাস্কেপ রিসার্চ রাউন্ড আপ পাওয়ার্ড বাই মারনেটের আয়োজনে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন প্রফেসর ডক্টর AHM মুস্তাফিজুর রহমান, একজন বিদগ্ধ গবেষক, শিক্ষাবিদ। তার কাছ থেকে আমরা স্বল্প পরিসরে হলেও স্বল্প সময়ের মধ্যে একটি চমৎকার আলোচনা শুনেছি। আশা করি আমাদের এই আয়োজন, পার্টিকুলার যারা ব্যক্তিবর্গ আছেন, আমাদের এই আয়োজনের যারা দর্শক, তাদের নিশ্চয়ই উপকার আসবে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তরু শাহরিয়ার স্বর্গ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই ডেটাস্কেপ এবং মারনেটের সাথে থাকুন। গবেষণার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। উচ্চশিক্ষা কিংবা চাকরির ক্ষেত্রে এগিয়ে থাকতে হলে নিজের নামে কিছু পাবলিকেশন থাকা অত্যন্ত জরুরি। মারনেট দিচ্ছে 100টিরও বেশি থিম এবং সাব থিমে অথর এবং কো অথর হিসেবে গবেষণায় অংশগ্রহণের সুযোগ, যেখানে থাকছে 10,000 টাকার সমমূল্যের 5টি কম্প্রিহেন্সিভ ট্রেনিং। তাছাড়াও গবেষণার প্রতিটি ধাপে থাকছে নিয়মিত মেন্টরশিপ, থাকছে মারনেটের ফ্রি মেম্বারশিপের সুযোগ। এছাড়া আপনার পছন্দ মতো আন্তর্জাতিক ইন্ডেক্স জার্নালে গবেষণা প্রকাশের সহায়তা তো থাকছে। তাই আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করুন।